হাই এভরিওয়ান, জি সব্যসাচী বর্মন। তোমাদের একটা কথা বলছি, তোমাদের আমি বলেছিলাম তোমাদের জন্য আমি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স নিয়ে আসবো, মানে একটা ক্লাস নিয়ে আসবো। আজকে 3 তারিখ, দেখো ভোর 4:10 বাজে এখন, ঠিক আছে। আমি এখনও পর্যন্ত ঘুমাইনি, তোমাদের জন্য বানালাম যতটুকু, ঠিক আছে। আমি আশা করি এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, ঠিক আছে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে, আমার এই পুরো এক্সপিরিয়েন্স, আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বানিয়েছি এবং তোমরা আশা করি এখানে উপকৃত হবে। বুঝতে পারলে এটা? আমার ব্যাপারে তোমরা সবাই জানো, আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই অ্যান্ড কলকাতা পুলিশ এসআই মোটামুটি 80% মার্কস ছিল। আমি সিজিএলএ সিলেক্টেড অ্যান্ড অল। আমরা এইসব ব্যাপারে পরে কথা বলবো। আর একটা ব্যাপার, কালকে যে আমি একটু আগে যে রিজনিংয়ের ভিডিওটা ছেড়েছিলাম, আমি সেখানে আমি জেনে বুঝে এমন প্রশ্ন রেখেছিলাম যেগুলো পরীক্ষা আসে। আমি প্রশ্ন কঠিন দিয়ে তো আমার পাণ্ডিত্য দেখাতে পারতাম, কিন্তু তোমাদের সেক্ষেত্রে কোনো লাভ হতো না। তার জন্য যেসব প্রশ্ন পরীক্ষায় আসে এবং যেগুলো তোমার আমি এমনভাবে করেছি, যারা লেমেন, যারা অলরেডি কোনো পড়েনি সারা বছর, আমার যদি 2 ঘন্টার ভিডিও দেখে অ্যাটলিস্ট ওটা 30-এর মধ্যে 20টা রিজনিং করে আসতে পারবে। আর যারা যারা পারো তো তাদের কাছে ঠিক আছে, তারা প্র্যাকটিস করে উঠতে, না 2 ঘন্টা সময় নষ্ট করার কোনো মানে নেই। আর যাদের মনে হচ্ছে ভিডিওটা স্লো হয়েছে, তারা স্পিডটা 2 গুণ করে দিতে পারো, ঠিক আছে। এবার নেক্সটভাবে এখানেও যাদের মনে হবে স্পিডটা স্লো রয়েছে, তারা কিন্তু তোমাদের স্পিডটা 2 গুণ করে দিতে পারো। যাই আর কি, এখন দেখতে পাচ্ছ 4:11 বাজে, রাত, মানে ভোর আর কি, পাখিরা রাখছে। আমি তোমাদের জন্য এই ক্লাসটা রেকর্ড করছি, ঠিক আছে। আর যে ভিডিওটা রয়েছে, রিভিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। অঙ্ক যে পুরো ক্লাসটা দেখেছো, তো যাওয়ার আগে তুমি একবার পুরো পিডিএফটা দেখলে সুবিধা হবে তোমার। এবং রিজনিং ক্ষেত্রে তাই, এবং জিকের ক্ষেত্রে তো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা রাখছি আমি যা লিখেছি সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো তোমরা কীভাবে পাবে এই পিডিএফটা, আমি এই ভিডিও সবার শেষে যে 5 মিনিট আছে সেখানে বলবো। ভিডিওটা ভালো করে দেখে নাও, আশা করি উপকৃত হবে। এবং পুরোপুরি আমার অভিজ্ঞতা দিয়ে বানিয়েছি, আমি আরও কিছু অ্যাড করতে পারতাম, যেহেতু সময় সংকীর্ণ রয়েছে, বা যতটুকু রয়েছে বেস্ট দিয়েছি তোমার জন্য। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। ওকে, সো ওয়েলকাম টু মা অনলাইন পয়েন্ট, কমপ্লিট জিকে এবং জিএস রিভিশন এটা। এবং আমি সব্যসাচী বর্মন তোমাদের জন্য এই ক্লাসটা বানিয়েছি। তোমরা দেখো এবং কীরকম হয় তোমাদের ক্লাসটা লাগে সেটা জানিও, ঠিক আছে। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, এখানে A to Z কমপ্লিট করাবো তোমাকে। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট, কী কমপ্লিট করবো, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করাবো, তারপর জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপরে তোমার স্ট্যাটিক জিকে থেকে শুরু করে, ইকোনমি থেকে শুরু করে, পলিটি থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, ঠিক আছে, সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট পোর্শন থেকে শুরু করে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তো সব কিছু করাবো। এই ভিডিওটা দেখলে তোমাদের পুরো কমপ্লিট রিভিশন হবে, ঠিক আছে। এখানে কোনো কিছু বাদ রাখার চেষ্টা রাখবো না আমি। তোমরা দেখেছো আমি কমপ্লিটলি কম্প্রিহেন্সিভভাবে করে, যত তাড়াতাড়ি করি কেন তো সব লাভ হবে, ঠিক আছে। লক্ষ্য করা যাক। তো নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসার প্রত্যেকবারই চান্স বেশি থাকে, এবারও আশা করি থাকবে। তো মনে রাখবে, এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, মনে রাখবে, এলিস বিলিয়াটস্কি মেমোরিয়াল অ্যান্ড সেন্টার ফর সিভিল লিবার্টি। আর তোমরা জানো নোবেল পুরস্কার যেটা রয়েছে, দুটা শান্তিতে যে নোবেলটা রয়েছে সেটা দেওয়া হচ্ছে নরওয়ে। মনে রাখবে, নোবেল পুরস্কার 2টা দেশ থেকে দেওয়া হয়, একটা নরওয়ে। তো নরওয়ে থেকে দেওয়া হচ্ছে, নরওয়ে থেকে শান্তি নোবেল দেওয়া হচ্ছে। তো যদি প্রশ্ন আসে শান্তি নোবেল কোন দেশ থেকে দেয়, নরওয়ে থেকে। এবং নরওয়ের রাজধানী সবাই জানো ওসলো। এবং যে সুইডেন রয়েছে, সে সুইডেন থেকে কে দেয়, সুইডেন থেকে মনে রাখবে বাকি যে 5টা নোবেল বিষয় রয়েছে, 5টা বিষয়ে নোবেল দেওয়া হয় সেটা দেয়। এবং সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম, উই অল নো দ্যাট, ওকে। সো যাই হোক আর কি, ইকোনমিতে নোবেল পাই হচ্ছে বেন এস বার্নানকে এবং ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডাইবিক। এটা কিসের জন্য নোবেল পেয়েছে? ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে রিসার্চ করেছেন বলে নোবেল পুরস্কার পেয়েছে। এবং আমাদের যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছে এনি আর্নেক্স। এবং মেডিসিনে যে নোবেল পেয়েছে সেটা হচ্ছে সোয়ান্তে পাভো। এবং কিসের জন্য নোবেল পেয়েছে? হোমিনিমস এবং হিউম্যান ইভলিউশন নিয়ে রিসার্চ করার জন্য এরা মেডিসিনে বা চিকিৎসা শাস্ত্রে পেয়েছে। কেমিস্ট্রিতে নোবেল, কেমিস্ট্রি মানে রসায়ন শাস্ত্রে বা রসায়ন বিদ্যা নোবেল পেয়েছে হচ্ছে মর্টেন মন্ডল, কে বেরি, শার্পলেস এবং ক্যারোলিন আর বার্টোজি। এবং এরা ক্লিক কেমিস্ট্রির জন্য এরা কি নোবেল পুরস্কার পেয়েছেন। এবং ফিজিক্সে কি নোবেল পেয়েছেন হচ্ছে অ্যান্টন জেলিঙ্গা, জন এফ ক্লোজার এবং এলেন এসপেক্ট। এরা কোয়ান্টাম ফিজিক্সের জন্য পেয়েছে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো দাদা এত কিছু তো মনে রাখা খুব অসম্ভব, তাই না? খালি একবার দুবার দেখে যাও, অপশান আসলে তোমরা ঠিক ধরতে পারবে। আমার মনে হচ্ছে পরীক্ষা তোমার এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। তো নেক্সট লক্ষ্য করা যাক, এবার নোবেলটা তোমরা একবার দেখে নিও আবার, ঠিক আছে। এবার ফিফা জানো, ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? কাতারে হয়েছে 2022-টা। এবার নেক্সট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে তোমরা জানো? লস অ্যাঞ্জেলেসে হবে। আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা রয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায়? আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনাল কি খেলেছিল? আর্জেন্টিনা এবং ফ্রান্স, এবং ফ্রান্স সেটাতে হেরেছিল এবং আর্জেন্টিনা জিতেছিল। এবং আর্জেন্টিনা এটা 3য় বার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতলো। এবং গোল্ডেন বল কে পেয়েছিল? ম্যান অফ দ্য সিরিজ যেটাকে বলে আমরা, সেটা মেসি পেয়েছিল। গোল্ডেন বুট পেয়েছিল হচ্ছে
গোল্ডেন বুট পেয়েছিল তোমরা জানো কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট পেয়েছিল এবং গোল্ডেন গ্লাভস পেয়েছিল মার্টিনেস, সবাই জানো। মোগল উদ্যান যে রয়েছে দিল্লিতে, সেই মোগল উদ্যানের নাম পরিবর্তন করলো, তার নতুন নাম কী লেখা হলো অমৃত উদ্যান, সবাই জানো। রিপাবলিক ডে প্যারাড যেটা রয়েছে সেটা হচ্ছে বলবেন রিপাবলিক ডে কবে সেলিব্রেট করে তোমরা জানো? 26th, তাই না? 26 জানুয়ারি, যাই আর কি জানুয়ারি। তো এবার মনে রাখবে প্রশ্ন আসবে এই 26 জানুয়ারি যে রিপাবলিক ডে প্যারেডটা হয়েছে সেখানে বেস্ট ট্যাবলো কী পেয়েছিল? সেটা উত্তরাখণ্ড পেয়েছিল। সবথেকে জনপ্রিয় পপুলার ট্যাবলো ছিল গুজরাটের, ঠিক আছে। এবার বলবে 23-তে 2023-এ যে গেস্ট রিপাবলিক ডের গেস্ট কে ছিল বা প্রতিনিধি বা আমরা কাকে বলবো গেস্ট কে ছিল, সেটা হচ্ছে মনে রাখবে ইজিপ্টের থেকে এসেছিলেন আব্দুল ফাতাহ আল সিসি, ওখানকার পিএম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকে প্রথম মহিলা ইনি পিটি ঊষা, তিনি হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেড হলেন, ঠিক আছে। নেপালের প্রেসিডেন্ট হচ্ছে বর্তমান যে ইলেক্ট হয়েছেন তারা হচ্ছে রামচন্দ্র পন্ডেল এবং পিএম হচ্ছে ওখানকার পুষ্প কুমার দাহাল। এবং নেপালের তোমরা জানো রাজধানী কোথায়? তোমরা জানো কাঠমান্ডু, নেপালের রাজধানী। এবং এই নেপালে কিন্তু মনে রাখবে সার্ক প্রতিষ্ঠিত হয় কত? 1985 সালে সার্ক যে রয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হেডকোয়ার্টার কাঠমান্ডুতে অবস্থিত। যাই আর কি T20 বিশ্বকাপ হলো কিছুদিন আগে, সেটা কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়াতে হয়েছিল। ফাইনালে কে উঠেছিল? ফাইনালে উঠেছিল ইংল্যান্ড এবং পাকিস্তান, সেখানে ইংল্যান্ড হারিয়ে দেয় পাকিস্তানকে এবং তারা জিতে যায়, পরীক্ষা আসার চান্স রয়েছে এটা। 2022 সালে ন্যাশনাল গেম কোথায় অনুষ্ঠিত হলো? গুজরাটে। এবার আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের হেডকে বর্তমানে অনিল কুমার লোহাটি, ঠিক আছে। এরপর একটা পরীক্ষা এসেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়? 1904-5-এর দিকে এটা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 1905 দেওয়া থাকলে 5, নাহলে 1904। এবং মনে রাখবে যে বিবিসি যেটা রয়েছে বিবিসির এ বছরের আচ্ছা যাই হোক আমার হাতে লেখাটা একটু খারাপ, তো কাইন্ডলি স্পেয়ার মি, ওকে। এবার বছরের ক্রীড়াবিদকে বেথ মিট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ফ্রিনজেক্স এটা যে যুদ্ধ এক্সারসাইজ, এটা কার মধ্যে আমাদের হচ্ছিলো? এটা ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছিলো। দেখতো FR রয়েছে ফ্রান্স, বুঝতে পারছো। ডাস্টলিং 4 এটা কার মধ্যে হবে? ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে। এবং অজয় ওয়ারিয়ার কার সঙ্গে? ওয়ারিয়ার কার সঙ্গে? ইউকে মানে ইউনাইটেড কিংডম মানে লন্ডন বা যেটাকে আমরা বলি আমরা ব্রিটেনের সঙ্গে ভারতের, ঠিক আছে। পটার অ্যাওয়ার্ড কে পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রক পেয়েছে। এবার ইরানি কাপ এবার কে জিতেছে? আমাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত রেস্ট অফ ইন্ডিয়া যে তারা জিতেছিল। এবার দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু আসার খুবই সম্ভাবনা রয়েছে। অপারেশন কাবেরি কিসের সঙ্গে যুক্ত? সুদানে যেসব ভারতীয় আটকে গেছে তাদেরকে যে ভারতে নিয়ে আসার জন্য যে অপারেশন ভারত সরকার লঞ্চ করে সেটাকে অপারেশন কাবেরি বলে। দেবী শক্তি হচ্ছে আফগানিস্তানে যখন তালিবানরা কী বলবো তাদের পাওয়ার যখন ছিনিয়ে নিচ্ছিল, তখন ওখানকার যে ভারতীয় যারা আটকে ছিলেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে অপারেশন চালানো হয়েছে সেটাকে বলা হয় দেবী শক্তি। অপারেশন দোস্ত কি কিছুদিন আগে তোমরা জানো টার্কিতে খুব ভূমিকম্প এসেছিলো, সেই ভূমিকম্পে প্রচুর লোক মারা যায় এবং ভারতীয় সেনা গিয়ে ওদেরকে সাহায্য করে। সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন দোস্ত। এবং অপারেশন গঙ্গা কাকে বলে জানো? ইউক্রেনের অনেক আমাদের ভারতীয় স্টুডেন্ট ডক্টরি পড়তে যায়, রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করে তখন ওখানকার স্টুডেন্টকে বেরিয়ে নিয়ে আসার জন্য ভারতীয় এয়ারফোর্সের তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয় ওখানে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য, দ্যাট ইজ কল অপারেশন গঙ্গা। আই হোপ অল ইউ গট ইট। এবার ফিল্মফেয়ার যেটা রয়েছে, ফিল্মফেয়ারে বেস্ট অ্যাক্ট্রেস কে পেয়েছে? আলিয়া ভাট পেয়েছে। এবং বেস্ট অ্যাক্টর কী পেয়েছে? রাজকুমার রাও, এটা মাথায় রাখবে তোমরা। এবার অস্কার পুরস্কার 95th অস্কার অ্যাওয়ার্ড ছিল 2023 সালে। এটা বেস্ট সিনেমা পেয়েছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট এ টাইম। এবং এটা যদি অ্যাক্টর বলে ব্রেন্ডন ফ্রেসার এমন একটা লোক, তুমি ভাবো মাঝখানে ও প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছিলো, এত সুন্দর হ্যান্ডসাম দেখতে ছিল, মোটা হয়ে গেছিলো, তারপর জীবনে ফিরে এসে একটা সিনেমা করে অস্কার পেল। তো উই অলওয়েজ ক্যান কাম ব্যাক, না জাস্ট আমাদের নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো অ্যাক্ট্রেস যেটা রয়েছে এবার এর বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে মাইকেল ইয়োয়ো। বেস্ট সং তোমরা জানো অস্কারে পেয়েছে আমাদের ভারতীয় সিনেমা নাটু নাটু, তাই না? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উই আর প্রাউড অফ ইট, ওকে। দ্য মমতা ব্যানার্জি আমাদের সেন্ট জেভিয়ার্স যে আমাদের স্কুল রয়েছে তারা হচ্ছে মমতা ব্যানার্জিকে কী দেয়? ডিলিট উপাধি দেয়, সেটা তোমাদের জানা উচিত, ঠিক আছে। আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাই না? মহারাষ্ট্রভূষণ পেয়েছে এবার আপ্পা সাহেব নামে একজন লোক। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড মনে করি প্রথম লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এর আগের বছর দেওয়া হয়েছিল এবং সেই অ্যাওয়ার্ডটি পেয়েছিল নরেন্দ্র মোদী। এবার যে দ্বিতীয় লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়েছে ওনারই বোন, সেটা হচ্ছে আশা ভোসলে, লতা মঙ্গেশকরের বোন, সেটা সবাই জানো। গ্রামি অ্যাওয়ার্ড এবার জিতেছে হচ্ছে রিকি কেশ, ভারতীয় একজন লোক, ভারতীয় বংশোদ্ভূত একজন সঙ্গীতকারক বলতে পারো। নীতি আয়োগের বর্তমান সিএর নাম হচ্ছে BVR সুব্রমণিয়াম। আদিত্য এল1 মিশন কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে ভারত সূর্যকে স্টাডি করার জন্য, সেটা থেকেই আদিত্য এল1 মিশন যাচ্ছে, যেখানে সানকে স্টাডি করবে এবং সানের ভিতরে করোনা যে রয়েছে সেই জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে, তোমরা জানো সেই ব্যাপারটা। ব্রিক্স 2023 সম্মেলন কোথায়
হয়েছে, আফ্রিকাতে হয়েছে, এবং G20 2023 দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় হচ্ছে? ইন্ডিয়াতে হচ্ছে, এবং SCO সামিট কোথায় হচ্ছে? ইন্ডিয়াতে হচ্ছে। এবার হচ্ছে রঞ্জি ট্রফি এবার কে জেতে? সৌরাষ্ট্র, যেটা তোমরা সবাই জানো। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, এবং মেসি, প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, মেসি কোন টিমের সঙ্গে যুক্ত? বর্তমানে মেসি প্যারিস জার্মান যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবের হয়ে খেলছে, এবং রোনাল্ডো তোমরা জানো সৌদি আরবিয়ার একটা ক্লাব আল নাসারের হয়ে খেলছে, তাই না? এবার হকি ওয়ার্ল্ড কাপ তোমরা জানো আমাদের উড়িষ্যাতে হয়েছিল, কোথায় হয়েছে এটা? উড়িষ্যাতে হয়েছে 2023 সালে, এবং এটা ওয়ার্ল্ড কাপ যেতে হচ্ছে বেলজিয়াম, মনে রাখবে, ঠিক আছে? এবার নিয়ে হচ্ছে কবাডি লিগ 2022 যেটা হয়েছিল, সেটা কে জেতে? জয়পুর পিঙ্ক প্যান্থার, তাই না? এবার রাকেশ ঝুনঝুনওয়ালা কিছুদিন আগে মারা গেছে, তোমরা জানো। প্রশ্ন আসবে ইনি কিসের সঙ্গে যুক্ত? ইনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, ইনি দাবুল নামে পরিচিত। ইনি একটা মারা যাওয়ার আগে একটা এয়ারলাইন খুলেছিলেন, তার নাম হচ্ছে আকাশা এয়ারলাইন। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ, ঠিক আছে? মানে আকাশা এয়ারলাইন মানে কি জানো তুমি? প্লেন একটা সার্ভিস দেবে এরা। সিনজো আবে কিছুদিন আগে মারা যায়, তুমি জানো? বলবে এই লোকটা কোথাকার প্রধানমন্ত্রী ছিল? সেটা হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে? বিরজু মহারাজ কিছুদিন আগে মারা যায়, এবং তিনি কিসের সঙ্গে যুক্ত? কত্থকের সঙ্গে যুক্ত। এবার আমাদের কিছুদিন আগে প্রচুর জায়গায় ইলেকশন হয়েছিল, এবং সেখানকার মুখ্যমন্ত্রী আমাদের পরীক্ষা প্রচুর আসে, কিন্তু সেটা আমরা একবার দেখে নেব। এসপি মানে অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশে কে রয়েছেন? সুখবিদ্যার সিং সুখু। গুজরাটে কে রয়েছেন? ভূপেন্দ্র পাটল। গোয়াতে কে রয়েছে? প্রমোদ সামন্ত। ত্রিপুরা মানিক সাহা। পাঞ্জাবে হচ্ছে ভগবন্ত মান, ঠিক আছে? এবং উত্তরাখণ্ডে হচ্ছে পুষ্কর সিং ধামি, ঠিক আছে? এবার দেখো আমি এত তাড়াতাড়ি করছি, দু একটা ভুল থাকতেই পারে এখানে, ঠিক আছে? তো যদি থাকে সেটা তোমরা বলে দেবে কমেন্ট সেকশানে, ঠিক আছে? অ্যান্ড ডোন্ট টু সে দাদা ভুল হয়েছে তোমার, তার দেখো তোমাদের জন্যই বানাচ্ছি আমি, জানি এত রাতে, এটা আমার তো ব্যাপারটা সে জায়গায়, ঠিক আছে? তো বলবো দাদা এই জিনিসটা এটা হতো হয়তো বা। তো দিস ইজ দ্য থিং, দ্যাটস হাউ ইউ শুড কমেন্ট। ইউ ডোন্ট নিড টু সে দাদা ভুল হয়েছে, এটা ভুল। দেখো অনেকটা জিনিস তাড়াতাড়ি করে করা হয়, তার জন্য এখানে জেনে বুঝে কেউ, it's not a mistake basically. If you say it's very rude, you're misbehaving with your guru. এনিওয়ে, তো ফাস্টেস্ট 200 এবার কে করেছিল তোমরা মনে রাখবে? ঈশান কিষান। আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের একটা জানো ঈশান কিষান, সে হচ্ছে ওয়ান ডেতে সবার ফাস্টেস্ট 200 করেছিল। এবার নাবার্ডের হেডকে এবার কেবি সাজি হচ্ছে নাবার্ডের হেড। নাবার্ড কিসের সঙ্গে যুক্ত তোমরা জানো? নাবার্ড হচ্ছে কৃষিকাজে যে লোন দেওয়া হয় সেটার সঙ্গে যুক্ত, এবং নাবার্ড তৈরি হয় কি কমিটির মাধ্যমে? শিব রমন কমিটির মাধ্যমে, তোমরা জানো। নেক্সট কোয়েশ্চেন, টাইমস পার্সন অফ দ্য ইয়ার কে পেয়েছেন এবার? ভ্লাদিমির জেলেনস্কি। COP27 মানে হচ্ছে ক্লাইমেট অপারেশন নিয়ে যেটা আমাদের একটা মিটিং হলো, এটা কোথায় হয়েছে? ইজিপ্ট হয়েছে, তোমরা জানো ইজিপ্টের রাজধানী কায়রো, তাই না? এটাই নীলনদ, এখানে সুয়েজ কানাল আছে তোমরা জানো, এবং এটা সুয়েজ কানাল থেকে কে যোগ করে? লোহিত সাগর এবং হচ্ছে কি ভূমধ্যসাগর, এটা দুজনকে যুক্ত করেছে সুয়েজ কানাল, তোমরা জানো। যখন আমরা জিকে পুরো ডিটেলসে পড়বো, ঠিক আছে? এখন তো অতটা সময় নেই করা, যতটুকু তোমাকে শুধুমাত্র দুধের মধ্যে যে জিনিসটা ক্রিম আছে সেটাকে দেওয়া হচ্ছে, না? যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। এবার বলবে অক্সফোর্ড ডিকশনারি যে রয়েছে সেটার অনুসারে এবছরের ওয়ার্ড কী? বলবে অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার গবলিন মোড, মনে রাখবে। এবার কিছু ট্রফি আছে জানো? বিজয় ট্রফি কে যেতে? সৌরাষ্ট্র যেতে। ক্রিকেটের সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফি, ফুটবলের সঙ্গে যুক্ত কেরালা যেতে। ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যেতে বেঙ্গালুরু যেতে। রঞ্জি কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত মধ্যপ্রদেশ যেতে, তোমরা এটা মাথায় রাখবে। থমাস কাপ হচ্ছে তোমরা জানো তোমাদের যে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ইন্ডিয়া যেতে, এবং উবের কাপ যেতে সাউথ কোরিয়া, এটা মাথায় রাখবে। হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হচ্ছে? নাগাল্যান্ডে সেলিব্রেট করা। টিবি মুক্ত ভারত কত সালের মধ্যে টার্গেট রেখেছে? 2025 সালের মধ্যে। ডেভিস কাপ কোথায় হচ্ছে? কানাডাতে। আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ারকে স্মৃতি মান্দানা, এটা মাথায় রাখবে। জিম করবেট ন্যাশনাল পার্কের নতুন নাম হলো, সেই নতুন নামটা কী হলো? ওর নাম রামগঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? এবার মুখ্য নির্বাচন আধিকারিক ভারতবর্ষের কি এখন? অনন্ত নাগেশ্বরম, দিস ইজ ইম্পর্টেন্ট। এবার কিছু টেনিস ওপেন রয়েছে, সেটা মাথায় রাখতে হবে আমাদের। যেমন হচ্ছে অস্ট্রেলিয়া যে ওপেন রয়েছে সেটা জিতেছে কি? আরিয়ানা সাবালাঙ্কা মেয়েদের মধ্যে, এবং ছেলেদের মধ্যে নোভাক জোকোভিচ, এটা এবার হয়েছে। এখন এগুলো সব 2022 সালে, তার জন্য শুধুমাত্র ছেলেদেরটাই দিয়েছি, ছেলেদেরটাই আসার চান্স বেশি থাকে আমাদের। তারপরে ফ্রেঞ্চ কে জিতেছিল? ফ্রেঞ্চ ওপেন রাফেল নাদাল। এবং হচ্ছে উইম্বলডন যেটা কে জিতেছিল? এনডি মানে হচ্ছে নোভাক জোকোভিচ, ইনি কোথাকার প্লেয়ার? সার্বিয়ার প্লেয়ার, পরীক্ষা আসতে পারে। এবং ইউএসএ ওপেন জিতে হচ্ছে কার্লোস আলিসন বা আলকারিচ, দেখে নিও। নেটোতে নতুন সদস্য হলেন সুইডেন, তোমরা জানো। আর এটা কততম? 31তম সদস্য। নেটো হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেলসে অবস্থিত। ব্রুসেলস কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত, তোমরা জানো। এবং নেটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ, ওকে। ওয়ারিস তোমরা জানো, আমাদের যখন আমরা ডায়রি ফেরিয়া লোকজন কি চিনি এবং লবণ জল যেটা মিশ্রণ খাই, সেটা আমাদের একদম ভারতীয় লোক বানিয়েছিলেন, তার হচ্ছে দিলীপ মহল নবী কিছুদিন আগে মারা যান। তো প্রশ্ন আসবে ওয়ারিসের জনক কে, সেটা আসতে পারে। এবার জিডি বিড়লা অ্যাওয়ার্ড দেওয়া হয়, কে পেয়েছিলেন? নারায়ণ
প্রধান। সরস্বতী সম্মান এগুলো সবাই জানো তোমরা, সাহিত্যের জন্য দেওয়া হয়। এই নারীশিত্য এই সে সরস্বতী সম্মান যেটা আছে সেটাকে পেয়েছে রামদরজ মিশ্রা পেয়েছে। ব্যাস সম্মান পেয়েছেন হচ্ছে ওয়াজাহাত পেয়েছেন। এবং অ্যাবেল পুরস্কার জানো তুমি, ম্যাথে সর্বোচ্চ পুরস্কার, সেটাকে পেয়েছে এবার ডেনিস পার্নেল সুলিভেন, এটা মাথায় রাখবে। এবার ক্ষুধার্ত ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 107। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আগেরবার ভারতের র্যাঙ্ক ছিল 150, এবার আরও নিচে নেমে গেছে 61। কিছুদিন আমরা বিবিসি সরকার, ভারত সরকার তোমরা জানো বিবিসির অফিসের উপর হানা মেরেছিল তখন, ঠিক আছে। এবং কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 37। আই হোপ ইট ইস ক্লিয়ার। সানরাইজ ওভার অযোধ্যা এই বইটা কার লেখা? সলমান খুরশিদের লেখা, তা মাথায় রাখবে। দাদা সাহেব ফালকে পুরস্কার এবার কি পেয়েছে? আশা পারেখ। এবং ইতালির যে প্রেসিডেন্ট তার নাম কি হচ্ছে, প্রধানমন্ত্রীর নাম কি? জর্জিও মেলোনি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট কিছু কমেন্টস বাস কাইন্ড অ্যাফেয়ার্স আমি এতটুকুই করলাম, এতটুকুই যথেষ্ট, ঠিক আছে। তারপর তো তোমরা যারা পড়েছো যথেষ্ট পড়েছো, খুব ভালো কথা, বাট এতটুকু থেকে পরীক্ষা আসার চান্স বেশি রয়েছে, ঠিক আছে। কাইন্ড অ্যাফেয়ার্স আমাদের রাজ্য সরকার পরীক্ষা এমনি খুব একটা বেশি আসে না, ঠিক আছে। তো এখন পরীক্ষাকে বেশি পরিশ্রম করার দরকার নেই, ঠিক আছে। এখন তুমি কালকে রাত্রে একটু রিল্যাক্সে একটু রেস্ট করে তারপর তুমি ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে। যতটা পারো পড়বে। গভর্নমেন্ট স্কিম মনে করি কন্যাশ্রী 2013 সালে যেন 13 থেকে 18 বছরের মেয়েদের ক্ষেত্রে বছরে কত 1000 টাকা করে পাচ্ছে, যখন 18 বছর হচ্ছে তখন 25,000 টাকা পাচ্ছে। 14 আগস্ট চালু হয় এটা, সেদিন কন্যাশ্রী দিবস পালন করে এবং 2017 সালে ইউনাইটেড নেশন এটাকে রিকগনাইজ করে। যুবশ্রী 2013 সালে এবং মাসে হচ্ছে 150 টাকা ছেলেদের জন্য, তাই না, বেকারদের জন্য। তারপর স্বাস্থ্যসাথী 2016 সালে 5 লাখ টাকা পর্যন্ত বিমা পাচ্ছে একটা পরিবার। শিক্ষাশ্রী 2014 সালে কী বলছে, 5 থেকে 8 পর্যন্ত যে SC ST যে বাচ্চা রয়েছে বছরে 800 টাকা করে পাচ্ছে। গতিধারা 2014 সালে তোমরা জানো এখানে 1 লাখ টাকা পর্যন্ত সাবসিডি রয়েছে লোনে, যদি তুমি ব্যবসায়ী কোনো গাড়ি কেনো, তাই না। সবুজ সাথী হচ্ছে কি সাইকেল দেওয়া হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত বাচ্চাদের, তাই না, সাইকেল দেওয়া হচ্ছে। সেটা কবে? 2015 সালে চালু হয়। দুয়ারে সরকার জানো 2020-তে চালু হয়, যাতে লোকজন ইজিলি তাদের ডকুমেন্টস সব ঠিক করতে পারে বা তৈরি করতে পারে। খাদ্য সাথী জানো 2 টাকা কেজি চাল দেওয়া হয়েছে, এটা কবে থেকে শুরু হয়েছে? 2016 সাল থেকে। সবুজ স্ত্রী তোমরা জানো যখনই কোনো নতুন একটা বাচ্চা নিওনাটাল মানে নতুন একটা বাচ্চা তৈরি হচ্ছে জন্ম নিচ্ছে আর কি, তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কী হচ্ছে, তাকে গাছ দিচ্ছে, 1 বা 2টো গাছ দিচ্ছে, সেই গাছটা গিয়ে তারা রোপণ করবে। এর ফলে চারিদিকে হরিয়ালিও হবে। আমাদের জানো বনের পার্সেন্টেজ করো পশ্চিমবঙ্গে 14% বন, তো যাই আর কি হরিয়ালি হবে। তারপর কী হবে সেটা, তারপর আস্তে আস্তে হরিয়ালির সংখ্যা বাড়বে এবং সবথেকে বেশি বেন কোথায় সবাই জানো? দার্জিলিংয়ে, তাই আর কি। তো মনে রাখবে এটা কী বলতে চাইছিলাম, হ্যাঁ। তো ওই বাচ্চা এটা কবে শুরু হয়েছে? 2016 সালে। বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে গাছ দেওয়া হচ্ছে রোপণ করার জন্য। মাতৃযান কবে শুরু হয়? 2011 সালে। কোনো একটা মা বাচ্চা হওয়ার 28 দিনের মধ্যে ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। সেভ ড্রাইভ সেভ লাইফ কবে শুরু হয়? এটা 2016 সালে শুরু হয়। রূপশ্রী স্কিম যেটা আছে 2018 সালে চালু হয় এবং এটার মাধ্যমে কি কোনো একটা মেয়ে তার যে 18 বছর পরে বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা কত টাকা পাচ্ছে? 25,000 টাকা পাচ্ছে। পদ্মশ্রী প্রোগ্রাম কবে শুরু হয়েছে? 2020 সালে এবং এটা রাস্তা মেরামত করার জন্য এটা শুরু হয়েছে। উৎকর্ষ বাংলা কবে? 2016 সালে এবং পশ্চিমবঙ্গের যে যত সব যুবক যুবতী রয়েছে তাদের দক্ষতা বাড়ানোর জন্য। কৃষক বন্ধু 2019 সালে কৃষকদের জন্য এটা স্কিম রয়েছে। এবং স্নেহের পরশ 2021 সালে যারা কোভিডের সময় বাইরে থেকে যেসব শ্রমিক পশ্চিমবঙ্গে ফিরে এসেছিল তাদেরকে একটা সুবিধা দেওয়া হয়েছিল, 1,000 টাকা করে পার মান্থ দিচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মী ভাণ্ডার জানো 2021 সালে শুরু হয়। 25 থেকে 60 বছরের গৃহবধূ এবং মহিলাদের জন্য 500 এবং 1,000 টাকা। 500 টাকা নর্মাল মহিলাদের জন্য, 1,000 টাকা হচ্ছে SC এবং STদের জন্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ড জানো 2021 সালে রয়েছে। পড়াশোনা তুমি স্টাডি করার জন্য লোন নিতে পারো হায়ার স্টাডিতে 4%। যখন আমি ব্যাঙ্কে ছিলাম তখন অনেকজনই এটা তোমার নিয়েছিল আর কি, এবং এটা লোন পার্সেন্টেজ খুবই কম ছিল, 4% অনলি, ঠিক আছে। এটা তো কবে? 2021 সালে শুরু হয়েছিল। হাসির আলো 2020 সালে, ঠিক আছে। এটা কি হচ্ছে 25 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি বিল ফ্রি। সমবেতী কি 2016 সালে অনেক গরিব লোকরা আছে তার শেষকৃত্যের সময় তাদের টাকা না থাকলে সরকারের থেকে 2,000 টাকা পাচ্ছিল। ঐক্যশ্রী 2019 থেকে 2020 পর্যন্ত মাইনরিটির জন্য এটা, এবং খেলাশ্রী হচ্ছে 2017 সালে এটা চালু হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবে তোমরা। এবার ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়বো। পশ্চিমবঙ্গ সম্পর্কে পরীক্ষায় প্রচুর আসবে, তো আমরা নেক্সট মনে রাখবো পশ্চিমবঙ্গ সম্পর্কে কী আছে। পশ্চিমবঙ্গ স্টেটটা তৈরি হয় কবে? 1950 সালে 27 ফেব্রুয়ারি, এটা মাথায় রাখবে। আমাদের প্রথম এখনকার গভর্নর নাম হচ্ছে CB আনন্দ বোস, সেটা 22তম, এবং প্রথম গভর্নরের নাম হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী, এটা মাথায় রাখবে। আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম হচ্ছে TS শিবজ্ঞানম, বাট আমাদের কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতির নাম হচ্ছে বার্নেস পিকক, এটা মাথায় রাখবে। বিধানসভা প্রতিষ্ঠিত হয় কত আমাদের? বিধানসভায় আমাদের কতগুলো সিট রয়েছে? 294টা সিট রয়েছে, প্লাস একটা সিট অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রয়েছে। এবার হচ্ছে তুমি প্রথম CM এর নাম জানো সবার? প্রফুল্ল চন্দ্র ঘোষ, তাই না। প্রথম যে মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তো জানোই তোমরা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এবং লোকসভা যেটা রয়েছে সেটাতে হচ্ছে কত কয়টা সিট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে? সেটা হচ্ছে 42টা রয়েছে। রাজ্যসভায় কতগুলো? 16টা সিট রয়েছে। যদি বলা যে পশ্চিমবঙ্গের সেক্স রেশিও কত, সেক্স রেশিও বলতে বোঝাচ্ছে 1000 জন
ছেলেতে কতজন মেয়ে রয়েছে। দেখো এখনও যদি 1000 জন ছেলেতে কত রকম মেয়ে রয়েছে রয়েছে 947 জন মেয়ে রয়েছে। সবথেকে বলে যদি সেক্স রেশিও কোথায় বেশি, সেটা হচ্ছে দার্জিলিং, এবং সবথেকে কম কোথায়, কলকাতায়। এটা মাথায় রাখবে তুমি, ঠিক আছে। যদি বলে যে পশ্চিমবঙ্গের আয়তন কত, 88,752 কিলোমিটার। এবার প্রশ্ন আসতে পারে কত আমাদের আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের স্থান কত, 13, এবং ভারতের কত পার্সেন্ট জায়গা এটার মধ্যে রয়েছে, 2.67%। প্রশ্ন আসবে উত্তর থেকে দক্ষিণ, এনএস মানে নর্থ থেকে সাউথ পর্যন্ত কত কিলোমিটার, 613 কিলোমিটার বিস্তৃত, এবং ইস্ট থেকে ওয়েস্ট কত, 320 কিলোমিটার, ঠিক আছে। এবার কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিয়ে, কীভাবে মনে রাখবো, বনবাপু বা বনের বাপু, কীভাবে মনে রাখবো, বনবাপু। তো বন মানে হচ্ছে বর্ধমান, নথের দন্তের নথের নদিয়া, বাতে হচ্ছে বাঁকুড়া, আর হচ্ছে পুতে হচ্ছে পুরুলিয়া। এবার হচ্ছে বর্ধমানের মধ্যে জানো তুমি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আছে, তো মোট 5টা জেলার উপরে কর্কটক্রান্তি রেখা গেছে, ঠিক আছে। এবার ডিস্ট্রিক্ট মনে রাখবে, আমাদের পশ্চিমবঙ্গে এখন 23টা ডিস্ট্রিক্ট রয়েছে, আরও 7টা নতুন ডিস্ট্রিক্ট ঘোষণা করেছে, কি কান্দি, বহরমপুর, বসিরহাট, সুন্দরবন, ইচ্ছামতি, এবং নদীয়া এবং বিষ্ণুপুর। এবার মনে রাখবে এই জেলাগুলোর মধ্যে সবথেকে বড় জেলার নাম কি, দক্ষিণ 24 পরগনা, এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। তোমরা সবাই জানো। দীর্ঘতম সীমানা পশ্চিমবঙ্গে জানো তুমি, পশ্চিমবঙ্গের সঙ্গে 5টা জেলার সীমানা, 5টা রাজ্যের সীমানা রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি সীমানা রয়েছে ঝাড়খণ্ডের, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে 3টা দেশের সীমানা রয়েছে, কি বাংলাদেশ, নেপাল আর ভুটান। এটা এবং সবথেকে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, তাই না। এবার প্রশাসনিক বিভাগ পশ্চিমবঙ্গে আমাদের কটা রয়েছে, 5টা রয়েছে। কীভাবে মনে রাখবো, জলের মাঝে বান মাছ পেলাম, মোদিকে তুমি বলছো সম্পূর্ণ, আমাদের প্রধানমন্ত্রী তোমরা জানো মোদি, এবং তুমি এই কথাটা বলছো তোমার সুবিধার জন্য মনে রাখার জন্য, যে জলের মাঝে বান মাছ মোদি। জল মানে জলপাইগুড়ি ডিভিশন, মাতে মানে মালদা ডিভিশন, বান মাছ মানে হচ্ছে বর্ধমান ডিভিশন, পে মানে হচ্ছে প্রেসিডেন্সি, আর মোদি হচ্ছে মেদিনীপুর ডিভিশন। ওকে, এবার তোমার নতুন ডিস্ট্রিক্ট কিছুদিন আগে হয়েছিল কালিম্পং এবং ঝাড়গ্রাম, কত সালে, 2017 সালে, এবং আলিপুর হয়েছিল 2014 সালে। এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করে মাঝে মাঝে। এবার বলবে পশ্চিমবঙ্গের আমাদের যে পশ্চিমবঙ্গের ফুল, আমাদের যে স্টেট ফুল কোনটা, শিউলি ফুল, এবং স্টেট পাখি কোনটা রাজ্যের, মাছরাঙা পাখি, এবং পশুকে হচ্ছে মেছো বেড়াল, এবং বৃক্ষকে হচ্ছে ছাতিম গাছ, তোমরা জানো। এবার ন্যাশনাল পার্ক যদি বলে পশ্চিমবঙ্গে কিছু ইম্পর্টেন্ট, মনে করবে বক্সা এবং জলদাপাড়া কোথাও, আলিপুরে অবস্থিত, গরুমারা জলপাইগুড়িতে অবস্থিত, ঠিক আছে। নেওড়া ভ্যালি এবং সিঙ্গলীলা কোথায়, দার্জিলিং অবস্থিত। এখন সিঙ্গলীলা কালিম্পংয়ে পড়তে পারে। এবার দেখতে পাচ্ছ তোমরা, যাই আর কি একটু ফাস্ট হচ্ছে, আই এম সরি ফর দ্যাট, কারণ তোমাদেরই রিভিশন করেছে এবং যথেষ্ট রাত্র হয়েছে, দেখো 4:30 অলরেডি বেজে গেছে এখন, ঠিক আছে, যাই আর কি। তো নেওড়া ভ্যালি এবং সিঙ্গলীলা হচ্ছে কোথায়, দার্জিলিংয়ে। সিঙ্গলীলা মোস্ট প্রবাবলি এখন কালিম্পং ডিস্ট্রিক্টে পড়েছে, একটু দেখে নিও। এবার নেক্সট হচ্ছে সুন্দরবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায়, দক্ষিণ 24 পরগনা অবস্থিত। বা সুন্দরবন থেকে 2-4টা প্রশ্ন আছে, আগেরবার WBC এসেছিল। সুন্দরবন রামসার সাইট কবে পরিণত হয়, 2019 সালে। এবং রামসার জানো তুমি, এটা ইরানে অবস্থিত এই জায়গাটা, এবং সেটা কনভেনশন হয় 1971 সালে, যে আমরা জলভূমিকে রক্ষা করবো, তো রামসার সাইট সেটার সঙ্গে যুক্ত, ঠিক আছে। এবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে সেটা স্বীকৃতি পায়, 1986 সালে, এবং রামসার সাইট কবে পরিণত হয়, 2019 সালে। এটা তোমরা মাথায় রাখবে। এবার সুন্দরবন কেন বিখ্যাত, সুন্দরবনের মধ্যে একটা গাছ পাওয়া যায় সুন্দরী গিয়েগরন, কিন্তু এটা ফেমাস হচ্ছে সুন্দরী গাছ, এবং এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছের মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকে, কি এটাকে বলা হয়, একটা হচ্ছে তোমার শ্বাসমূল, আর যে ঠেসমূল। শ্বাসমূল কাকে বলে তোমরা বুঝতে পারছো, যে সমুদ্রের জলের দিকে মাটির নিচে কম পরিমাণে অক্সিজেন থাকে, তার জন্য ওখান থেকে একটা মূল বেরিয়েছে যারা বাইরে থেকে অক্সিজেন নেয়, সেটাকে শ্বাসমূল বলা হয়। এবং ঠেসমূল কাকে বলে তোমরা জানো, যে আমাদের সমুদ্রবন এরিয়া সমুদ্রের তীরে অবস্থিত কিনা, তো ওখানে বালু থাকার ফলে কী হচ্ছে, ওখানে গাছগুলো খুব দৃঢ়তা একটা পায় না, যে একটু হাওয়াতে উড়ে যেতে পারে, তার জন্য কী করে ওরা একটা নিচে থেকে মূল বাইরে বেরিয়ে এসে আঁকড়ে ধরে, তাই না, মাটি থাকে, যাতে তারা হাওয়াতে বা ঝড়ে উড়ে না যায়, তো সেটাকে আমরা ঠেসমূল বলি। তো বলবে আর এটা ঠেসমূল এবং শ্বাসমূল কোন জাতীয় গাছে, ম্যানগ্রোভ। এছাড়া উড়িষ্যার ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, সেটাও কিন্তু ওখানে ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, আজকে অত ডিটেলসে যাবো না, ইচ্ছে করি তোমাদের ডিটেলস করাচ্ছি না, বাট কারণ উই ডোন্ট হ্যাভ টাইম মাচ, ওকে। বেশি দিলে তোমাদের রিভিশনের জন্য বার্ডেন হয়ে যাবে, এবং সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য ফেমাস, তোমরা সবাই জানো, ঠিক আছে। আচ্ছা, ক্যালকাটা কলকাতাতে পরিণত হয় নামটা কবে, 2001 সালে। এবং অক্টালনি মনুমেন্ট সেটা জানো, সেটা কি হচ্ছে, শহীদ মিনারে পরিণত হচ্ছে, নাম পরিবর্তন করেছে শহীদ মিনার, এবং হচ্ছে আপাতত উচ্চতম স্তম্ভ যদি বলতে পারে পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত, 77.08%। সবথেকে বেশি শিক্ষার হার কোথায়, পূর্ব মেদিনীপুর জেলাতে, এবং সবথেকে কম কোথায়, উত্তর দিনাজপুরে, ওকে। এবং বৃষ্টি যদি সবথেকে বেশি বলে সেটা বক্সাতে, এবং সবথেকে কম বৃষ্টি হচ্ছে পুরুলিয়াতে, সবাই জানো। যদি বলে বাংলা দুঃখ কোনটা, বাংলা দুঃখ আমরা দামোদর নদীকে বলি। দামোদর নদীর উপনদীর নাম হচ্ছে বরাকর, তোমরা জানো। উপনদী কাকে বলে তোমরা জানো, একটা নদী যাচ্ছে, যদি অন্য কোনো নদী সেখানে মিলে যায়, এবং এই নদীটা যদি 2-3 দিকে ভাগ করে যায়, সেটাকে আমরা বলি শাখা নদী। এসব পরে কখনো বলবো, যখন ভূগোল নিয়ে আলোচনা করবো ইন ডিটেলস, ওকে।
তো সুন্দরবনের দুঃখ কাকে বলি আমরা? মাতলা নদীকে বলি। গঙ্গা দুভাগে ভাগ হয়ে যায় কোথায়? মুর্শিদাবাদে ঢুকে গঙ্গা আমাদের, এবং সেখানে ধুলিয়ানে গঙ্গা দুভাগে ভাগ হয়ে যায়, এবং দ্বারকেশ্বর নদী এবং শিলাবতী নদী এই দুটো মিলিত হয়ে সেই নদীটার নাম হয়ে যায় রূপনারায়ণ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর এসছে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে 520 কিলোমিটার গিয়েছে, গঙ্গা উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী থেকে, তোমরা সেটা সবাই জানো। কাঁসাই এবং কেলেঘাই যে দুটো নদী আছে, এটা যখন মিলিত হয় সেটার নাম হচ্ছে হলদি নদী, পরীক্ষা প্রচুর এসছে। ময়ূরাক্ষী নদীর উপর একটা ব্যারেজ আছে, সেটার নাম হচ্ছে তিলাপাড়া ব্যারেজ, তোমরা জানো এটা। এবং তোমরা আরেকটা জিনিসও জানো যে ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর? গঙ্গা নদীর উপর। নেক্সট হচ্ছে তিস্তা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? হিমবাহ থেকে, এটাই হচ্ছে ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। তোরসা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? চুম্বুই উপত্যকা থেকে। বা তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে আসাম যেটা আছে, আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে মানে বর্ডারে আর কি, উত্তর সীমান্তে কোন নদী রয়েছে? সংকোচ নদী রয়েছে। এবং ওইদিকে নদীগুলো আমরা কীভাবে রাখবো? সংকোচ রায় কালো তোর জল, তাই না? এটা তোমরা সবাই জানোই আশা করি। বাংলা দুঃখ, সংকোচ রায় কেন? সংকোচ তো হচ্ছে প্রথমে, তারপর রায়তে রায় ডাক, সংকোচ রায়, কালো মানে কালজানি, তোর মানে তোরসা, তোর জল মানে হচ্ছে জল ঢাকা। ওকে। এবং দামোদরের উপনদীর নাম বরাকর, একটু আগে বললাম তোমাদের। বাংলা দুঃখ দামোদরকে বলা হয়। এবং ধানের গোলা কাকে বলে? ধানের গোলা বলা হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টকে, কারণ সেখানে প্রচুর পরিমাণে ধান তৈরি হয়। ভারতের শেফিল্ড কাকে বলবো? আমরা হাওড়াকে বলবো। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলবো? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার আমরা বলবো ক্যানিংকে। এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলবো? আমরা শিলিগুড়িতে বলবো। তোমার এতটুকু বলছি, 2 ঘন্টার মধ্যে পুরো এত কিছু করে দেবো না তোমাদের জিকে, ইউ উইল ফিল পাওয়ারফুল, এতটুকু বলতে পারি, তার জন্য একটু স্পিডে করাচ্ছি। ওকে। দীর্ঘতম সেতু পশ্চিমবঙ্গে তোমার জয়ী সেতু, কত? 2.7 কিলোমিটার। বাংলার অক্সফোর্ড কাকে বলি আমরা? নদিয়া নবদ্বীপ যেটা আছে সেটাকে আমরা বলি বাংলার অক্সফোর্ড। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? তোমরা মনে রাখবে 1835 সালে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1857 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1800 সালে, এটা মনে রাখবে, ফোর্ট উইলিয়াম এটা রয়েছে। এবং ইলেকট্রিক ট্রাম পশ্চিমবঙ্গে চালু হয় কবে? 1902 সালে। এবং যে আশ্বিনের ঝড় আমরা কাকে বলি? শরৎকালে যে মৌসুমী বায়ুর আগমনের ফলে যে ঝড়টা আসে সেটাকে আমরা আশ্বিনের ঝড় বলি। এবং কালবৈশাখী জানো তোমরা, গ্রীষ্মকালে হচ্ছে। তুঁত উৎপাদনে হচ্ছে মালদা ফেমাস। পান সবথেকে বেশি উৎপন্ন হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের সিংকোনা গাছ যেটা রয়েছে সেটা হচ্ছে মংপুতে রয়েছে, তোমরা জানো। এছাড়াও পাটকল পশ্চিমবঙ্গে কবে তৈরি হচ্ছে? পাটকল তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে কবে? 1855 সালে। কবে? 1855 সালে। কোথায়? রিষড়াতে প্রথম পাটকল পশ্চিম ভারতবর্ষের। প্রথম ইস্পাত শিল্প কত? 1870 সালে কুলটিতে। এবং কালপাত বয়ন শিল্প 1818 সালে ঘুষড়িতে। ঠিক আছে। এরপরে তোমাদের শুরু হবে স্ট্যাটিক জিকে পার্টটা। ঠিক আছে। তোমরা আশা করি তোমাদের ভালো লাগছে। ঠিক আছে। এবং ভালো লাগলে অবভিয়াসলি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করো নিচে সেকশানেতে কেমন লাগছে আমার ক্লাসগুলো। এবং আমি তোমাদের আবার বলছি যে আমি সত্যিই চাই তোমাদের চাকরি হোক, এবং তোমাদের জন্য এই জন্য আমি কষ্ট করছি 3 দিন থেকে, তুমি ভাবো কতটা পরিমাণ। এবং তোমাদের হাতে লেখা একটু আমার খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। এবং তোমাদের রিজনিং ভিডিওটা দেরিতে আসার মেন কারণ হচ্ছে সমস্যা একটু নেটওয়ার্কের ছিল, তার জন্য আপলোড কিন্তু শ্যুটটা আগেই হয়ে গেছিলো। ঠিক আছে। তো এনিওয়ে, তো তোমরা এখন লক্ষ্য করো এটা। ঠিক আছে। তো স্ট্যাটিক জিকে পার্টটা এবার লক্ষ্য করো। ঠিক আছে। আশা করি তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে। ওকে। সো আমরা আজকে শুরু করি। আমরা A to Z করাবো তোমাদের এই ভিডিওতে, ভালো করে শোনো এবং তোমরা লাভবান হবে। ঠিক আছে। তো লেটস স্টার্ট। এবং যাদের মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি শুনবে তারা ভিডিওটা 2 স্পিডে, প্লেব্যাক স্পিড যেটা আছে 2-এ চালাতে পারো। তো আমাদের প্রথমে যেটা প্রশ্ন আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানতে হবে, যেটা ফার্স্ট ইন্ডিয়ান, ভারতবর্ষের প্রথম ইন্ডিয়ানগুলো। তো প্রথম CJI মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিল ভারতের প্রথম? সেটা হচ্ছে হীরালাল জেকানিয়া, আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিল? সেটা হচ্ছে জেনারেল KM কারিয়াপ্পা। মহাকাশ যেতে প্রথম মহাকাশ যাত্রী আমরা জানি রাকেশ শর্মা ছিল। অস্কার প্রথম কে যেতে? ভানু আহিয়া। দেখো আমি একটু তাড়াতাড়ি করবো যেহেতু তোমাদের রিভিশন রয়েছে, অনেকটা কভার করবো। দেখো অনেকগুলো পেজ রয়েছে, আমি A to Z কভার করার চেষ্টা করবো। ঠিক আছে। ভারতের প্রথম ICS পরীক্ষায় পাশ করেন যিনি হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম সুলতানা ভারতের, যিনি হচ্ছে মেয়ে হিসেবে সুলতান হয়েছে, তিনি জানো তোমরা, সেটা হচ্ছে সুলতানা রাজিয়া। এবং সবাই জানো ইনি হচ্ছেন ইলতুৎমিশের মেয়ে ছিল এবং দাস বংশের একজন ছিলেন, তাই না, সুলতান। তো ম্যাক্সেসে ভারতবর্ষের প্রথম ম্যাক্সেসে অ্যাওয়ার্ড যিনি পান তার নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে। প্রথম নোবেল ভারতবর্ষের সবাই জানো, শুধু ভারতবর্ষ নয়, এশিয়াতে প্রথম নোবেল নিয়ে আসে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তার কোন গীতাঞ্জলি বইটার জন্য। ঠিক আছে। কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস সবাই জানো 1885 সালে প্রতিষ্ঠিত হয় এবং কার দ্বারা? অ্যালান অক্টেভিয়ান হিউমের দ্বারা। কে প্রতিষ্ঠা করে? অ্যালান অক্টেভিয়ান হিউম, আমরা সবাই জানি। ঠিক আছে। এবং এটার প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন তার হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি। যদি বলতে প্রথম ফিমেল প্রেসিডেন্ট কে ছিল কংগ্রেসের, জাতীয় কংগ্রেস, তিনি হচ্ছেন এনি বেসেন্ট। তিনি কিন্তু আয়ারল্যান্ডের মহিলা ছিলেন। কোথাকার ছিলেন? আয়ারল্যান্ডের। বাট দ্য ফ্যাক্ট যদি বলতে প্রথম ভারতীয় মহিলা যিনি হচ্ছে কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। আই হোপ
তোমাদের ব্যাপারটা ভালো লাগছে, খুব ইজিলি বলছি তোমাদের। প্রথম মুসলিম কংগ্রেস প্রেসিডেন্ট যদি বলে তোমাদের, তাহলে সেটা হচ্ছে বদিরুদ্দিন তৈয়বজি। বদিরুদ্দিন তৈয়বজি, বানানটা যদি একটু ভুল হয় তুমি লক্ষ্য করবে, কারণ তাড়াতাড়ি করে লিখেছি তোমাদের জন্য, ঠিক আছে? আমার অনেকটা সময় বের করে, কারণ খুব একটা সময় পাইনি আমি, তবু তোমাদের জন্য বানিয়েছি যাতে তোমরা লাভ হয়, আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য। সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো ভালো গাইড নেই, মানে মেন্টর নেই যে তোমাদের গাইড করতে পারে। অ্যান্ড আম নট ইয়োর টিচার, আম দ্য মেন্টর, তোমাদের বড় দাদার মতো তোমরা আমাকে ভাবতে পারো। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি সবাই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সিনেমা, ভারতের প্রথম যদি অবাক সিনেমা বলে বা ভারতের প্রথম সিনেমা তোমরা জানো 1913 দিকে যে লঞ্চ করেছিলেন বা প্রথম রিলিজ হয়েছে, সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। কে ডিরেক্ট করেছিলেন এটা? ভারতের সিনেমার প্রাণপুরুষ, যাকে আমরা দাদা সাহেব ফালকে বলি, এবং ভারতের সিনেমার সর্বোচ্চ সম্মান সেটাও কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, তাই না? আর কি, সেটা হচ্ছে প্রথম যদি অবাক সিনেমা বলে সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র 1913। নেক্সট হচ্ছে সবাক সিনেমা যদি বলো সেটা হচ্ছে আলো মারা, সেটা হচ্ছে 1931 সালে, ঠিক আছে? প্রথম এভারেস্ট জয়ী ভারতীয় যদি বলা হয় সেটা হচ্ছে অবতার সিং চিমা। যদি তোমরা জানো এভারেস্ট জয় সারা পৃথিবীতে প্রথম করে হচ্ছে শেরপা তেঞ্জিং নোরগে, যেটাকে বলো তোমরা। বাট দ্য ফ্যাক্ট ইজ, ভারতবর্ষে প্রথম যিনি এভারেস্ট জয় করেন তিনি হচ্ছেন, যে পুরুষদের মধ্যে অবতার সিং চিমা যদি কয় প্রথম মহিলা, ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন তিনি হচ্ছে বাচেন্দ্রী পাল। ওকে, তো নেক্সট হচ্ছে মিস ইউনিভার্স। ভারতের প্রথম মিস ইউনিভার্স যদি বলা হয় সেটা হচ্ছে সুস্মিতা সেন। মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। লোকসভার স্পিকার, ভারতের প্রথম লোকসভার স্পিকার হচ্ছে জিবি মাম্বালঙ্কর। তোমরা এখন জানো বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন ওম বিড়লা। তো দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দে ক্যান আস্ক ইউ দ্য কোশ্চেন। ওকে, লোকসভার স্পিকার। যাই হোক, সংবাদপত্র, ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে অগাস্টা হিকির বেঙ্গল গেজেট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং রেল লাইন যদি বলে, এটা দেখো তোমাদের বলি, এটা দৈনিক সংবাদপত্র ছিল না, যদি বলে দৈনিক সংবাদপত্র তাহলে সেটা হচ্ছে সমাচার দর্পণ। ওকে, সমাচার দর্পণ, এটা মাথায় রাখবে। যাই হোক, রেল লাইন আমি দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি। তুমি জানো সারা বছর ধরে পড়ে তোমাকে পরীক্ষা দিতে হয়, তো তোমাদের এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে যতটা পারবো আমি কমপ্লিট করার চেষ্টা করবো, যেগুলো ইম্পর্টেন্ট এবং তোমরা লাভবান হবে এতটুকু তোমাদের এসিওস করছি, ঠিক আছে? চুপচাপ এগুলো ভালো মতো করে শোনো। রেল লাইন, ভারতবর্ষের মধ্যে প্রথম রেলপথ তোমরা জানো সেটা ডালহৌসির আমলে চালু হয়, সেটা হচ্ছে 1853 সালে। প্রথম রেল কোথা থেকে কোথা পর্যন্ত চলে? বোম্বে থেকে স্থানে পর্যন্ত, এবং 16 এপ্রিল ওয়াজ দ্য ডেট। কৃত্রিম উপগ্রহ, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম সবাই জানো আর্যভট্ট। 1975 সালের দিকে এটা লঞ্চ হয়। ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের কথা যদি বলা হয় সেটা হচ্ছে সিদ্রাপং। জ্ঞানপীঠ পুরস্কার পায় হচ্ছে জি শঙ্কর কুরুপ। এবং পুরুষদের মধ্যে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম যিনি পান সেটা হচ্ছে জি শঙ্কর কুরুপ। মহিলাদের মধ্যে যিনি পান সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। নির্বাচন কমিশনের ভারতবর্ষের প্রথম সুকুমার সেন। বুকার পুরস্কার প্রথম কে পায় ভারতবর্ষে? অরুন্ধতী রয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কিছু উচ্চতম, দীর্ঘতম এবং ক্ষুদ্রতম ব্যাপারটা আমরা দেখবো ভারতবর্ষের মধ্যে। উচ্চতম বাদ, দেখো তোমাদের আবার বলছি, এই যে ভিডিওটাতে A to Z কমপ্লিট করবো তোমাদের আমি, A to Z, ঠিক আছে? শুধু ঠান্ডা মাথায় শুধুমাত্র ভিডিওটা দেখো, যদি প্রয়োজন হয় সময় কম থাকে ডবল স্পিডে দেখো, বাট পরীক্ষার আগে অ্যাটলিস্ট এটা দেখে যেও। এবং আমি চাই এটা তোমরা সবাই শেয়ার করো, এবং এটা যদি এই ভিডিওর পরে যে 1000 যদি সাবস্ক্রাইবার হয়, আমি নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে 6 মান্থের সেটা করাবো তোমাদের খুব তাড়াতাড়ি। যদি কালকেই হয় তো আমি পরশু দিনই এই ভিডিও দেবো, পরশু দিন সকালে। সে তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমার যদি পছন্দ হয় তাহলে তোমরা এটা শেয়ার করবে তোমাদের বন্ধুর সঙ্গে। দেখো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের কাছে টাকা চাচ্ছি না, তোমরা কী হবে শেয়ার বা লাইক করলে কী হবে, আমার কনফিডেন্স বাড়বে, অ্যান্ড আই উইল বি এনকারেজড বাই ইউ। ওকে, তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে উচ্চতম বাঁধ। ভারতবর্ষের যদি উচ্চতম বাঁধ বলা হয় সেটা হচ্ছে ভাকরালাঙ্গল বাঁধ। দীর্ঘতম যদি বাঁধ বলা হয় সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। বৃহত্তম বদ্বীপ যদি বলা হয় ভারতবর্ষে সেটা হচ্ছে সুন্দরবন বা গাঙ্গেয় বদ্বীপ যেটাকে বলা হয়, তাই না? এবার সমাধি, বৃহত্তম সমাধি যদি বলা হয় সেটা হচ্ছে গোল গম্বুজ, কোথায়? বিজাপুর, কর্ণাটকে অবস্থিত। বৃহত্তম হ্রদ ভারতবর্ষে সেটা হচ্ছে উলার হ্রদ। বৃহত্তম মসজিদ যদি বলা হয় জামা মসজিদ। তোমরা সবাই জানো জামা মসজিদ কে তৈরি করে? সেটা হচ্ছে শাহজাহান। তোমরা জানো মোগল সম্রাট শাহজাহান, ঠিক আছে? শাহজাহান। ওকে, দীর্ঘতম নদী ভারতবর্ষে সেটা গঙ্গা। জানো কত কিলোমিটার ভারতবর্ষে? এটা হচ্ছে 2525 কিলোমিটার, ঠিক আছে? দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে ভারতবর্ষে তোমরা জানো ন্যাশনাল হাইওয়ে 44। আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, সবথেকে ছোটো রাজ্য হচ্ছে গোয়া। যদি জনবসতি দেখি সবথেকে কোথায় বেশি লোক রয়েছে? সবথেকে বেশি লোক রয়েছে ইউপিতে, প্রায় 21 crore। সিকিমে সবথেকে কম জনসংখ্যা রয়েছে। যদি জনঘনত্বের কথা বলা হয়, জনঘনত্ব মানে 1 কিলোমিটারে কতজন করে লোক রয়েছে, ঠিক আছে? বিহারের জনঘনত্ব সবথেকে বেশি 1102 জন মোস্ট প্রবাবলি। এবং আমাদের সবথেকে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশে, এবং এটা মাথায় রাখতে হবে তবে মাত্র 16 জন প্রতি কিলোমিটার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশে সবথেকে জনঘনত্ব কম। আমরা সবাই জানো অরুণাচল প্রদেশে ভারতবর্ষে প্রথম সূর্য ওঠে, তাই না? এবারে বিভিন্ন জায়গার ভৌগোলিক নাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বজ্রপাতের দেশ কাকে বলবো আমরা? বজ্রপাতের দেশ বলবো আমরা
কাকে বলবো? কাশ্মীরকে না, বর্ধমান দেশ কাকে বলবো আমরা? ভুটানকে বলবো, তাই না? আর কাশ্মীরকে বলবো আমরা ভূস্বর্গ। চীনের দুঃখ কাকে বলবো আমরা? ওয়াংও। আচ্ছা, চীনে আরেকটা নদী আছে, সেটা ইয়াংশি কিয়াং, সেটা কিন্তু এশিয়ার মধ্যে সবথেকে বড় নদী, তোমরা জানো সবাই, তাই না? এই ওয়াংও নদী, ঠিক আছে? এটা হচ্ছে চীনের দুঃখ। ইউরোপের ককপিট কাকে বলবো আমরা? বেলজিয়ামকে বলবো। হাজার হাতির দেশ কাকে বলবো আমরা? লাওসকে বলবো। সাদা হাতির দেশ কাকে বলবো? থাইল্যান্ডকে আমরা বলবো। থাইল্যান্ডকে বলবো আমরা হাজার হাতির দেশ। চিনির পাত্র কাকে বলে? পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিউবাকে। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু রিমেম্বার। মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলবো আমরা? নরওয়েকে বলবো। তোমরা জানো নরওয়ে এবং সুইডেন থেকে কী দেওয়া হয়? নোবেল দেওয়া হয়। নরওয়ে থেকে শান্তি, পিস শান্তিতে নোবেল দেওয়া হয়। এবং নরওয়ের রাজধানী সবাই জানো ওসলো। দেখো, যখন আমি তোমাদের পড়াবো, যখন আমার ছাত্রদের পড়াই, আমি একটা ব্যাপার নিয়ে অনেক কিছু পড়াই, একটা জিনিস থেকে রিলেটেড যতগুলো জিনিস আছে সবগুলো বলার চেষ্টা করি, বাট তোমাদের যেহেতু A to Z আমি কভার করবো, তাই একটু ক্লিপস, একটু সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। ওকে, তো সহস্র হ্রদের দেশ কাকে বলি আমরা? ফিনল্যান্ডকে। এই প্রশ্নটা প্রচুর এসেছে পরীক্ষা এবং আসবে। ওকে, এবার বিশ্বের মধ্যে যদি মহাদেশ বলা হয়, সবথেকে বড় মহাদেশ এশিয়া মহাদেশ এবং সবথেকে ছোটো মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। পাখি, পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাখি কাকে বলবো আমরা? অস্ট্রিচ পাখি, এবং ছোটো পাখি হচ্ছে হামিংবার্ড। এই হামিংবার্ড ছোটো পাখি এবং এ কিন্তু পিছন দিকেও তার ডাবনা, যেটাকে আছে পাখা, যেটা কি পিছন দিকেও সে করতে পারে আর কি। ওকে, পিছোতে পারে, উড়েতে পিছন দিকে উঠতে পারে, বেসিক্যালি ইউ ক্যান সে। মহাসাগর, পৃথিবীর মধ্যে সবথেকে বড় মহাসাগর যদি বলা হয়, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, ছোটো হচ্ছে আর্কটিক মহাসাগর যেটা বলা হয়। দেশ, এটা কি? সারোগেসি সি আছে এখানে, তো প্রশ্ন আসবে সারোগেসি সি কোথায় রয়েছে? আটলান্টিক বেসিক্যালি, আটলান্টিক ওশেন। দেশ, পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশ যদি বলা হয়, তোমরা জানো সেটা হচ্ছে রাশিয়া, এবং সবথেকে ছোটো দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর মধ্যে সবথেকে ছোটো দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, এবং কিন্তু এটা কার তত্ত্বাবধানে রয়েছে? ইটালির তত্ত্বাবধানে রয়েছে, ঠিক আছে? কারণ এটাকে আবার পোপের শহরও বলা হয়। কার শহর বলা হয়? পোপের শহর বলা হয়। জানো তোমরা জানো, খ্রিস্টানদের সর্বোচ্চতম ধর্মগুরু যেটাকে, তাকে পোপ বলা হয়। এই ভ্যাটিকান সিটিতে পোপ থাকেন। ওকে, জলপ্রপাত, পৃথিবীর মধ্যে সবথেকে বড় জলপ্রপাত যাকে বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। এটা কোথাও অবস্থিত? ভেনেজুয়েলাতে অবস্থিত, ঠিক আছে? পৃথিবীর মধ্যে সবথেকে মরুভূমি সবাই জানো সাহারা মরুভূমি। পৃথিবীর মধ্যে সবথেকে বড় প্রাণী সেটা হচ্ছে নীলতিমি। হ্রদ যদি বলে, মিষ্টি জলের হ্রদ, তুমি জানো মিষ্টি জল পিয়ে সুপিও, সু মানে মিষ্টি খেতে, তাই না? সুমিষ্টি যেরকম বলা হয়। তো যদি মিষ্টি বলে তোমার সেখান থেকে বুঝবে সুপিয়ের, এবং যদি নোনা জল বলা হয় সেটা হচ্ছে কাস্পিয়ান। নোনার জলের হ্রদ যদি বলা হয় সেটা বৃহত্তম, সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর, ঠিক আছে? নদী, পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী বলি হয় তাহলে আমরা নীলনদ বলবো। দীর্ঘতম স্নায়ু মানুষের শরীরে সেটা হচ্ছে স্নায়ুকোষ। বৃহত্তম হাড় তোমরা জানো ফিমার, এবং বৃহত্তম কোষ হচ্ছে উট পাখির ডিম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ক্ষুদ্রতম কিছু শিখি। ক্ষুদ্রতম কোষ যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা তার নাম, এবং ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস, যেটা তোমাদের কানের মধ্যে থাকছে, ঠিক আছে? কানের মধ্যে যে হাড়টা আছে সেটাকে আমরা স্টেপিস বলি। এবার বিখ্যাত ভবন যেখানে আছে, পৃথিবীতে কিছু কিছু বিখ্যাত ভবন রয়েছে যেখানে পলিটিক্যাল রিজনের জন্য ফেমাস সেই সব ভবন। তো পরীক্ষায় তোমাদের আসবে। কিছুদিন আগে এই প্রশ্নটা এসেছিল, রাইসিনা হিলস কিসের জন্য ফেমাস? তুমি জানো ভারতবর্ষের যে প্রেসিডেন্ট রয়েছে, কত নম্বর ধারা অনুসারে? 52 নম্বর ধারা অনুসারে তোমরা জানো সেটা। এই প্রেসিডেন্ট কোথায় থাকে, যে জায়গায়, সেটাকে রাইসিনা হিলস বলা হয়, তাই না? এবং 10 নম্বর জনপদ বা নম্বর জনপদ যেটা আছে সেটা থেকে থাকে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, মানে নরেন্দ্র মোদী বর্তমানে ওইখানে বসবাস করছেন। পেন্টাগন যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসএ ডিফেন্স মিনিস্ট্রি, মানে প্রতিরক্ষা দপ্তর যে রয়েছে আমেরিকার, সেটাকে আমরা পেন্টাগন বলি। হেক্সাগন কাকে বলবো? সেটা হচ্ছে হেক্সাগন হচ্ছে ফ্রান্সের যে প্রতিরক্ষা দপ্তর, সেটা হেক্সাগন অবস্থিত। হোয়াইট হাউস সবাই জানো, যেখানে ইউএসএ প্রেসিডেন্ট যেটা থাকে সেখানে হচ্ছে আমরা হোয়াইট হাউস বলি। ব্লু হাউস কাকে বলবো? সাউথ কোরিয়ার যে রাষ্ট্রপতি যেখানে থাকেন সেটাকে ব্লু হাউস বলবো। পিঙ্ক হাউস কাকে বলবো আমরা? আর্জেন্টিনার যে রাষ্ট্রপতি থাকে সেখানে আমরা পিঙ্ক হাউস বলবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং বাকিংহাম প্যালেসে গিয়ে থাকে, তোমরা জানো যে ইংল্যান্ডের যে রানী রয়েছে সেটা কোথায় থাকে? তিনি বাকিংহাম প্যালেসে থাকে। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল। নেক্সট, পৃথিবীর কিছু কিছু দেশ রয়েছে তাদের পুরনো নাম পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে নেয়। তার মধ্যে আমি অনেকগুলো রয়েছে, তোমার দুটো যেটা বারবার জিজ্ঞেস করে সেটা তোমাদের বলেছি। প্রশ্ন করবে রোডেশিয়া কোন দেশের আগের নাম ছিল? রোডেশিয়া জিম্বাবুয়ে যে দেশটি রয়েছে তার আগের নাম ছিল রোডেশিয়া। মেসোপটেমিয়া যেটা রয়েছে সেটার আগের নাম, মেসোপটেমিয়া যেটা ছিল কার আগের নাম ছিল? ইরাক নামে যে দেশটি বর্তমানে রয়েছে তার আগের নাম ছিল মেসোপটেমিয়া। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নাও কারেন্সি, কোন কোন দেশে কী কারেন্সি প্রশ্ন আসতে পারে সারা পৃথিবীতে তোমরা জানো আমাদের এখানে দেশে মোটামুটি 193 কান্ট্রিজ আর দেয়ার, বাট সবার তো কারেন্সি আমরা এতটা সময় যতটুকু ইম্পর্টেন্ট বা যে কটা আসছে পরীক্ষা বারবার রিপিট হয়েছে সে কটা তোমাদের বলছি আমি। যেমন হচ্ছে রাশিয়ার যে কারেন্সি সেটাকে রুবেল বলা হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো রাশিয়া এবং ইউক্রেনের লড়াই হচ্ছে এবং তার মধ্যে রাশিয়ার কারেন্সির উপর খুব খারাপ ইফেক্ট পড়েছিল। তোমার একবার রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল। এবং টার্কি বা তুরস্কের নতুন নাম তোমরা জানো তুর্কিয়ে, তাই না? তুর্কিয়ে মনে রাখবে, সেটা পরীক্ষা যদি তুরস্কের নতুন নাম কি? তুরস্কের বা টার্কির নতুন নাম হচ্ছে তুর্কিয়ে। তো তুরস্কের যে কারেন্সি রয়েছে, মুদ্রা রয়েছে, তার নাম হচ্ছে লিরা। চাইনিজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যে চাইনিজ যে রয়েছে তাদের যে কারেন্সি সেটাকে ওয়ান বলা হয়, এবং যেটা পরীক্ষায় তোমাদের দিবে সেটা হচ্ছে রেনমিনবি। রেনমিনবি কাদের কারেন্সি, কাদের মধ্যে, সেটা চায়না। এবং নরওয়ে এবং সুইডেনের যে কারেন্সি সেটা ক্রোন, এবং ভুটানের কারেন্সি হচ্ছে নুলট্রাম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় আসছে। ক্যাপিটাল, বিভিন্ন দেশের রাজধানী তোমরা জানো পরীক্ষায় বারবার আসে, এবং কোনটা আসতে পারে পরীক্ষায়, যেসব দেশ রিসেন্টলি নিউজে রয়েছে, তাই না, সেসব দেশের কারেন্সি কিন্তু আসার চান্স অনেক বেশি রয়েছে, তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি কিছু ইম্পর্টেন্ট করছি যেসব প্রশ্ন বারবার রিপিট হয়েছে, যেমন সাউথ কোরিয়ার রাজধানী তোমরা জানো সিওল, জাপানের রাজধানী টোকিও, বাংলাদেশের ঢাকা, পাকিস্তানের ইসলামাবাদ, ব্রাজিলের ব্রাজিলিয়া, মালয়েশিয়ার কোয়ালামপুর, ইন্দোনেশিয়ার জাকার্তা। এবার দেখো এখান থেকে তোমাদের একটু বলি, ইন্দোনেশিয়ার জাকার্তা ছিল আগে ক্যাপিটাল, এখন ইন্দোনেশিয়ার নতুন ক্যাপিটাল হচ্ছে নৌসান্ত্রোস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি ইন্দোনেশিয়ার নতুন রাজধানী কি, নৌসান্ত্রোস, সেটা মাথায় রাখতে হবে। চায়নার রাজধানী সবাই জানো বেজিং, পর্তুগালের রাজধানী লিসবন, এবং আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। মানে পরীক্ষা অনেকবার এসছে, এই ডিসির কথাটা পুরো নাম কি, এই ডিসি কথার পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই এম অ্যাগেন টেলিং ইউ, ইউ শুড রিপিট, ডবল স্পিডে দেখো প্রয়োজনে, বাট এক দুবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে তুমি প্রশ্ন পাবে, এতটুকু আশা করছি। এবার বিভিন্ন দেশের পার্লামেন্টে, কোন দেশের পার্লামেন্টে কী নাম, ঠিক আছে, যে কয়েকটা ইম্পর্টেন্ট সে কয়েকটা আমি করাচ্ছি, ঠিক আছে। যেহেতু এটা রিভিশন ভিডিও, আমি চেষ্টা করবো যে আমি যতটুকু করাচ্ছি এখান থেকে জন্য তোমাদের পরীক্ষায় বারবার আসে প্রশ্ন। জাপানের যে পার্লামেন্ট সেটার নাম হচ্ছে ডায়েড, আফগানিস্তানের যে পার্লামেন্ট সেটার নাম হচ্ছে সোরা, রাশিয়ার যে পার্লামেন্ট তার নাম হচ্ছে ডুমা, এবং ইসরায়েলের যে পার্লামেন্ট সেটার নাম হচ্ছে নেসেট। এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার প্রেসিডেন্ট, ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্টের নাম সবাই জানি আমরা রাজেন্দ্র প্রসাদ। যদি বলে ভারতবর্ষের প্রথম মুসলিম, যদি কোনো মুসলিম প্রেসিডেন্ট তাকে আমরা বলবো জাকির হোসেন, ঠিক আছে। ভারতবর্ষের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ জানো বিচারপতি, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি রাষ্ট্রপতির পদে চয়নিত হন, তিনি হচ্ছে মোহাম্মদ হিদায়তুল্লাহ, ঠিক আছে। যদি বলেন প্রথম কোন প্রেসিডেন্ট রয়েছে ভারতবর্ষে যিনি চয়নিত হন বিরোধী পক্ষে, নো অপোজিশন, কেউ অপোজিশনে ছিল না, কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না, উইদাউট মানে প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনি জয়লাভ করেন, তিনি হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। নেক্সট যদি বলে ভারতের প্রথম মহিলা, যদি বলে সেটা হচ্ছে প্রতিভা সিং পাতিল। যদি প্রথম যদি বলে ট্রাইবাল মহিলা বা এসটি মহিলা যিনি প্রেসিডেন্ট পদে চয়নিত হয়েছেন, বা বর্তমান যে আমাদের রাষ্ট্রপতি, তোমরা জানো দ্রৌপদী মুর্মু। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কিছু ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে, ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট সবাই জানো সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিন আমরা শিক্ষক দিবস পালন করি, তাই না। এবার জাকির হোসেন ছিল প্রথম মুসলিম ভাইস প্রেসিডেন্ট, এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি যিনি, তার নাম হচ্ছে আমরা জানি জগদীপ ধনকর। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এবার নেক্সট এটা আসবে কিন্তু জগদীপ ধনকর, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার আসবে আশা করি, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে কিছু কিছু প্লেস প্রশ্ন আসবে, এই হিস্ট্রিক্যাল বা এইসব ইম্পর্টেন্ট প্লেসগুলো কোন রাজ্যে রয়েছে। যেমন অমরনাথ কোথায় রয়েছে তোমরা জানো, জম্মু কাশ্মীরে রয়েছে। আবু পিক এটা কোথায় রয়েছে, এটা জৈনদের একটা ধর্মস্থল তুমি বলতে পারো, জৈনদের একটা বড় ধর্মস্থল, সেটা হচ্ছে আবু পিকে অবস্থিত। এটা কোথাও অবস্থিত, রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। এবার নালন্দা তোমরা জানো, নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি যে রয়েছে কে তৈরি করে সবাই জানো, নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করে, কুমার পাল তৈরি করে। সেটা কোথাও অবস্থিত, বিহারে অবস্থিত। অজন্তা এবং ইলোরা গুহা যেটাকে বলি গুহা, সেটা কোথাও হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। ঔরঙ্গাবাদের নতুন নামকরণ হয়েছে, তোমাদের আশা করি জানো তুমি, সেটা কমেন্ট সেকশনে আমাকে বলো, যে বলবে তার আমি হার্ট দিয়ে দেবো তার কমেন্ট সেকশনে, ঠিক আছে। ব্ল্যাক প্যাগোডা, ব্ল্যাক প্যাগোডা কাকে বলবো দেখো, ব্ল্যাক প্যাগোডা উড়িষ্যার যে কোনার্ক মন্দির রয়েছে তাকে আমরা ব্ল্যাক প্যাগোডা বলি, তাকে ব্ল্যাক। তো প্রশ্ন আসতে পারে যে নিচের মধ্যে কোনটাকে আমরা ব্ল্যাক প্যাগোডা বলি। উড়িষ্যার যে টেম্পলটা আছে কোনার্ক, যে সান টেম্পল যেটা রয়েছে সূর্য মন্দির, সেটা সূর্য মন্দির কে তৈরি করে তোমরা জানো, নরসিংহা বর্মন, ঠিক আছে। তো এই ব্ল্যাক এটা আমরা কী বলি, কোনার্ক মন্দির, কোনার্কের যে সূর্যের মন্দিরটা আছে তাকে আমরা ব্ল্যাক প্যাগোডা বলি। কোথায় অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। চিল্কা হ্রদ কোথায়, উড়িষ্যাতে অবস্থিত। লিঙ্গরাজ মন্দির, হ্রদ নয়, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত, সেটাও কিন্তু কোথায়, উড়িষ্যাতে অবস্থিত, সেটা মাথায় রাখতে হবে তোমাদের। এবার খাজুরাহো, একটা খাজুরাহো ফেস্টিভ্যাল হয়, সেটাও মনে রাখবে কিন্তু ভূপালে বা মধ্যপ্রদেশে যেটাকে বলি আমরা। খাজুরাহো যে একটা গুহা রয়েছে কেভ, সেটা কোথায়, ভূপাল বা মধ্যপ্রদেশ এমপিতে অবস্থিত, তাই না, এটা মাথায় রাখবে। তিরুপতি মন্দির, সেটা কোথাও অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তিরুপতি মন্দিরে আমি গিয়েছিলাম, কি ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট, খুবই ভালো লাগবে গেলে তোমাদের। যাই হোক কি, এই তিরুপতি মন্দির কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডান্স ফর্মগুলো। এমন কোনো পরীক্ষা নেই এসএসসির যে পরীক্ষায় তোমাদের এই ডান্স ফর্ম থেকে প্রশ্ন আসেনি, তো যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়েছে সেই সব আমি বলছি, এবং তোমরা খুবই লাভবান হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু তোমাদের এখানে রেখেছি আমি, ঠিক আছে। নেক্সট তো আমরা দেখি ভারতবর্ষের মধ্যে যেমন কথক ডান্সটা, তোমরা জানো কথক ডান্স ফর্ম কোথায় হতে পারে, যে জায়গায় সবথেকে বেশি কথা হচ্ছে, সবথেকে বেশি কথা কোথায় হবে, যেখানে জনসংখ্যা বেশি। তুমি জানো ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সবথেকে জনসংখ্যা বেশি, সবাই জানো, সেটা হচ্ছে কোথায়, ইউপিতে অবস্থিত। ইউপি মানে উত্তরপ্রদেশ, যেখানে যোগীজি রয়েছেন। যাই হোক, তো কথক কোথাকার ডান্স ফর্ম, সেটা হচ্ছে ইউপি, মধ্যপ্রদেশের, সরি উত্তরপ্রদেশের। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম, কথাকলি, এক্সকিউজ মি,
তো মোহিনীঅট্টম কথাকলি যে রয়েছে এই দুটি ডান্স ফর্ম কোন রাজ্যে, সেটা হচ্ছে কেরলা। দিস ইজ ভেরি কথাকলি, কলি থেকে মনে রাখবে কেরলা, মোহিনীঅট্টম সেটা কোথাকার, সেটা হচ্ছে কেরলা। নেক্সট হচ্ছে কুচিপুটি। কুচিপুটি কোথাকার ডান্স, কুচিপুটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ডান্স। কোথা? অন্ধ্রপ্রদেশ। এসব মনে রাখার ট্রিকও রয়েছে, আমি আমার ছাত্রদের বুঝিয়েছি, বাট আজকে যদি শর্টে করাচ্ছি এত কিছু বলা সম্ভব নয়। যতটুকুই বলবো তোমাদের পরীক্ষার জন্য আসে, আজকে যতটুকু বলবো পুরো মাখন থাকবে, সেটা তোমরা প্রচুরভাবে লাভবান হবে এখান থেকে। ঘুমর কোথাকার ডান্স ফর্ম, সেটা হচ্ছে রাজস্থানের। ডান্ডিয়া কোথাকার, ডান্ডিয়া এবং গরবা কোথাকার ডান্স ফর্ম, সেটা গুজরাটের। ভাংড়া এবং গিদ্ধ, ভাংড়া পুরুষরা করে এবং গিদ্ধ মহিলারা করে। কোথাকার ডান্স এটা? পাঞ্জাবের ডান্স ফর্ম। এছাড়া লোবানি তামাশা কোথাকার, সেটা হচ্ছে মহারাষ্ট্রের। নৌটঙ্কি কোথাকার? ইউপি। বিহু কোথাকার? তোমার জন্য আসামের। ছৌ এবং বাউল কোথাকার যেন আমাদের প্রিয় পশ্চিমবঙ্গে, তাই না, আমাদের প্রাণের বাংলা। রোপ এবং হিক, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আছে, এটা জম্মু কাশ্মীরের ডান্স ফর্ম। ঠিক আছে, আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ দেখো এত কষ্ট করে বানাচ্ছি তোমাদের এত রাজ্যে গিয়ে, ঠিক আছে। তো আমার এতটুকু করে অ্যাটলিস্ট তোমরা আমাকে এনকারেজ করবে, কারণ একটা আমরা অনেক চ্যানেলই সাবস্ক্রাইব করি যেগুলো আমাদের জীবনে ভ্যালুয়েট করে না। আই ক্যান গ্যারান্টি ইউ ফ্রম টুডে আই উইল আপলোড ভিডিও এভরিডে বেসিস, ওকে, যেটা থেকে তোমরা লাভবান হবেই, এবং দ্য কন্টেন্ট উইল বি of super quality content I will provide, I can guarantee you that, okay। তো এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে, তো যে বেল বাটনটা আছে সেটাকে দাবিয়ে দাও এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, দিস ইজ দ্য রিকোয়েস্ট টু ইউ, ওকে। নেক্সট, কিছু উৎসব, যেসব উৎসব পরীক্ষা আসবে, যেসব পরীক্ষায় উৎসব আসবে তোমাদের, এবং তোমরা আসলে তো পারবেই, তাই না, তোমাদের ইম্পর্টেন্টগুলো করাচ্ছে, যে যেসব উৎসবের কথা মাথায় রাখবো আমরা। অন্ধ্রপ্রদেশের কিছু উৎসব যেমন হচ্ছে পোঙ্গল এবং উগাডি। তো প্রশ্ন আসবে উগাডি এবং পোঙ্গল কোথাকার উৎসব, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। ছট এবং সরুল কোথাকার উৎসব, বিহারের উৎসব। যদি বলতে ওনাম এবং আট্টুকাল পোঙ্গল এবং গুনাম, এটা কোথাকার উৎসব, সেটা হচ্ছে কেরলার উৎসব। সিকিমের যে উৎসব সেটা হচ্ছে লোসাং। তামিলনাড়ুর একটা উৎসব আছে সেটাকে আমরা কী বলবো, পোঙ্গল বলি। এবং পাঞ্জাবের উৎসব একটা রয়েছে সেটাকে লোহড়ি বলি, তাই না। এছাড়াও যে রয়েছে পাঞ্জাবে একটা উৎসব হয় সেটাকে আমরা কী বলি, বৈশাখী বলি, বৈশাখী উৎসবও ওখানে হয়। এবার নেক্সট হচ্ছে কিছু ইনস্টিটিউট রয়েছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট মানে হচ্ছে বন রিসার্চ, মানে কি রিসার্চ বাংলা কী বলবো আমরা, বন গবেষণা কেন্দ্র, সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দেরাদুনে অবস্থিত। হিমালয় মাউন্টেনিং কলেজ কোথায় অবস্থিত, ইনস্টিটিউট কোথায় অবস্থিত, সেটা দার্জিলিং অবস্থিত। এবং দার্জিলিং সবাই জানো আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, খুবই সুন্দর দেখতে, তাই না। জুট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, সেটাও কিন্তু আমাদের কোথায় অবস্থিত, কলকাতাতে অবস্থিত। কোথায় অবস্থিত, কলকাতা, ঠিক আছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ট্রম্বেতে অবস্থিত। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, আইপিএস হওয়ার পরে এখানেই ট্রেনিং হবে, কোথায়, সেটা হায়দ্রাবাদে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই হচ্ছে আমাদের ডিসকভার, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট ডিসকভারিজ, যেগুলো থেকে প্রশ্ন আসবে যে এই ডিসকভারটা কী করেছে। সো উই উইল গো থ্রু দ্য ইম্পর্টেন্ট ডিসকভারিজ অ্যান্ড দেয়ার ডিসকভারার, ওকে। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই উইল সে। অল্টিমিটার, আচ্ছা, এটা আছে ডিসকভার, নিচে রয়েছে ডিসকভার এবং ডিসকভারিজ। এটা বেসিক্যালি কোন যন্ত্রের সাথে কী মাপা হয় সেটা বলা হয়েছে। অল্টিমিটার যেন, অল্টিটিউড মানে উচ্চতা, তো অল্টিমিটার দিয়ে কী মাপা হয়, উচ্চতা মাপা হয়। ব্যারোমিটার দিয়ে ম্যানোমিটার দিয়ে বায়ুচাপ মাপা হয়, ব্যারোমিটার দিয়ে, ঠিক আছে, বায়ুচাপ মাপা হয়, এটা তোমরা জানো। ক্রোনোমিটার দিয়ে কি মাপা হয়, সেটা হচ্ছে তোমার সমুদ্রের দিক নির্ণয় করা হয়। ফ্যাদোমিটারের সাহায্যে গভীরতা মাপা হয়, কিসের গভীরতা, সমুদ্রের গভীরতা মানা হবে। এবং রেনগেজ যন্ত্রের মাধ্যমে কী মাপা হয়, বৃষ্টিপাত মাপা হয়। এবং ল্যাক্টোমিটারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা, তাই না, সেটা মাপা হয়। এবং সৌরজগৎ নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কোনটা আবিষ্কার করে, সৌরজগৎ কী আবিষ্কার করেন তো আমরা জানি, কোপার্নিকাস। গ্রহের গতি কী আবিষ্কার করেন, কেপলার আবিষ্কার করেন। এরোপ্লেন কী আবিষ্কার করেন, রাইট ব্রাদার্স, রাইট ভাতৃদ্বয় রয়েছে তারা আবিষ্কার করেন। ডায়নামো কী আবিষ্কার করেন, ডায়নামো আবিষ্কার করেছে ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে আমরা যাকে বলি, তাই না। নেক্সট হচ্ছে টেলিফোন এবং মাইক্রোফোন কি আবিষ্কার করেন, সেটা হচ্ছে গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল। এক্স রে রশ্মি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স রে রশ্মি কী আবিষ্কার করেন, কে রন্টজেন একজন বিজ্ঞানী ছিলেন, তিনি আবিষ্কার করেন। আয়ুর্বেদা, ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন আয়ুর্বেদাকে জানো সারা পৃথিবীতে আয়ুর্বেদা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে, সারা পৃথিবীর লোকজন আয়ুর্বেদিক মেডিসিন যেটা রয়েছে, বিকজ ইট হ্যাজ নো সাইড এফেক্ট। তো সেটার যে পথপুরুষ বা যার যে ডিসকভারটা, তাকে আমরা কাকে বলবো, আত্রেয়কে বলবো, ঠিক আছে। স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন, যে ডক্টররা গলায় পড়ে এবং মানুষের হার্টবিট চেক করেন, সেটা কে তৈরি করেন, সেটা হচ্ছে রেনে লেনেক, ঠিক আছে। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, তোমরা জানো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিনামাইড, আলফ্রেড নোবেল, স্যার আলফ্রেড নোবেল জানো, ইনি ডিনামাইট আবিষ্কার করেন এবং তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এনার নাম অনুসারে নোবেল পুরস্কার কিন্তু শুরু হয়। প্রথম নোবেল দেওয়া হয় 1901 সালে, সবাই জানো, এবং 10ই ডিসেম্বর করে নোবেল দেওয়া হয়। এবং প্রথম নোবেল যিনি পান সেটা হচ্ছে হেনরি ডুম্যান, সবাই জানো। রেড ক্রস সোসাইটি যে রয়েছে তার প্রতিষ্ঠাতা কে ছিলেন, হেনরি ডুম্যান ছিলেন, ঠিক আছে। তো হেনরি ডুম্যান ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু কনফার্ড or to get to become the first Nobel laureate, okay. So next হচ্ছে অ্যাটমিক বম, যে বম
যেটা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলানো হয়েছে, সেটা হচ্ছে 6 তারিখ এবং 6 আগস্ট এবং 9 আগস্ট। সবাই জানো সেই অ্যাটমিক বম কি আবিষ্কার করেছিলেন? অপেনহাইমার, ঠিক আছে। অক্সিজেন কি আবিষ্কার করে? জোসেফ প্রিস্টলি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর আসে, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস আমি বাংলায় লিখেছি, কারণ দেখতে পাচ্ছ আমার হাতের লেখা খুব এটা ভালো নয়, তার মধ্যে তাড়াহুড়ো করে লিখেছি যেহেতু, আর ইংলিশ হলে তবু একটু ভালো লাগে আমার লিখতে, তো ট্রাই টু অ্যাডজাস্ট, ঠিক আছে। 2-4টা যদি বানাম ভুল থাকে তো মেনলি কন্টেন্টে খেয়াল রাখো, ঠিক আছে। তো 1-2টো বানাম ভুল থাকে সেটা অ্যাভয়েড করো, পড়াটা দেখো। এবার কিছু ইম্পর্টেন্ট ডেইজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি তোমাদের জন্য কষ্ট করে বানিয়েছি আমি এত কিছু ইম্পর্টেন্ট জিনিস, সো প্লিজ সাবস্ক্রাইব, ওকে। তো নেক্সট ডেইজ, জানুয়ারি মাসে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিচ্ছি আমরা। 9 জানুয়ারি হচ্ছে এনআরআই দিবস, কারণ জানো 1915 সালে গান্ধীজি এই 9 জানুয়ারি ভারতবর্ষে আসেন, কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে। সেদিন এই জন্য ভারতবর্ষে এনআরআই দিবস পালন করা হয়। নন রেসিডেন্ট ইন্ডিয়ান দিবস মানে হচ্ছে অনাবাসী ভারতীয় দিবস। এবং 12 তারিখেই পালন করা হয় জাতীয় 12 জানুয়ারি, তোমরা জানো আমাদের বিবেকানন্দের জন্মদিন, সেদিন হচ্ছে জাতীয় যুব দিবস পালন করা হয়। এবং 15ই জানুয়ারি সেটা আর্মি ডে পালন করা হয়। এবং 23শে জানুয়ারি জানো দেশপ্রেম দিবস এবং পরাক্রম দিবস পালন করা হয়। এবং 25 তারিখে হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1950 সালে 25শে জানুয়ারি তোমাদের মাথায় রাখতে হবে, সেদিন হচ্ছে ভারতবর্ষে ইলেকশন কমিশন যেটা আছে সেটা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তো সেই জন্য 25শে জানুয়ারি ভারতবর্ষে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। 26 জানুয়ারি সবাই জানো রিপাবলিক ডে। এবং 30 তারিখ হচ্ছে গান্ধীজিকে 1948 সালে নাথুরাম গডসে 30 তারিখে 30 জানুয়ারি গুলি করে মারে, ঠিক আছে। তো এই প্রশ্নটা প্রচুরবার পরীক্ষা এসে তোমরা জানো, যাই হোক কি সেদিন শহীদ দিবস পালন করা হয়, ঠিক আছে, বা মার্টার্স ডে। নেক্সট হচ্ছে 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করে। ন্যাশনাল সায়েন্স ডে কার জন্মদিনে পালন করে? তোমরা জানো সিভি রমন, তাই না? সিভি রমন প্রথম ফিজিসিস্ট অফ ইন্ডিয়া হু গট নোবেল ইন 1931 মোস্ট প্রবাবলি, ঠিক আছে। ডেটটা একটু এগিয়ে যেতে পারে, বাট আই অ্যাম শিওর in 1931 he was conferred the Nobel Award. The next হচ্ছে মার্চ মাসে কিছু ইম্পর্টেন্ট ডেজ তোমরা জানো। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ পালন করা হয়। এবং 15ই মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয়। এবং 22 তারিখ বিশ্ব জল দিবস পালন করা হয়, ঠিক আছে। 7ই এপ্রিল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে কিন্তু, যে 22 মার্চ কি বিশ্ব জল দিবস। এবং 22 এপ্রিল হচ্ছে বসুন্ধরা দিবস, পরীক্ষা প্রচুর আসে, এটা মানে বসুন্ধরা মানে আর্থার ডে ইংরেজিতে বলবে, ঠিক আছে। ওয়াটার দিবস তোমরা জানো, আর কি। নেক্সট হচ্ছে 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিনই প্রতিষ্ঠিত হয় 1945 সালে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, 1945 বা 1949 যে কোনো একটা। আর তোমরা জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে অবস্থিত, তাই না? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। যাই হোক, তো এটাও আমি পরে করাচ্ছি তোমাদের। A to Z সব দেখানো আছে। এই যে ভিডিওটা তোমাদের বারবার বলছি, ভিডিওটা শর্ট হতে পারে, বাট A to Z কভার করেছি। একটু যে স্পিড হয় দ্যাট ইজ সিম্পলি বিকজ আমি তোমাদের অনেকটা কভার করতে চাচ্ছি, সেটা তোমাদের বেনিফিটের জন্য, ওকে। আই হোপ ইউ আর গেটিং দ্য পয়েন্ট, ওকে। তো নেক্সট শ্রম দিবস কবে পালন করে তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে 1 মে শ্রম দিবস পালন করা হয়। 8 মে কি পালন করা হয়? রেড ক্রস ডে পালন করা হয়, ঠিক আছে। 24শে মে কি পালন করা হয়? কমনওয়েলথ ডে পালন করা হয়। কমনওয়েলথের মেম্বার হয় ভারতবর্ষ, তাই না? তোমরা জানো 1949-এ পরীক্ষা আসতে পারে ভারতবর্ষ কবে কমনওয়েলথ নেশনের মেম্বার হয়। কমনওয়েলথ নেশনে কারা থাকে? বেসিক্যালি যেসব দেশের উপর ইংরেজরা, ব্রিটিশ যেটা রয়েছে তারা শাসন করেছিল এক সময়, বেসিক্যালি কলোনিজ ছিল, তাই না, ইংরেজদের। 5 জুন সবাই জানো এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। 1 জুলাই ডক্টরস ডে পালন করা হয়। 11 জুলাই পপুলেশন ডে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পপুলেশন ডে পরীক্ষা আসতে পারে, কারণ ভারতবর্ষ এখন পৃথিবীর নাম্বার 1 দেশে পরিণত হয়েছে জনসংখ্যার দিক দিয়ে। কাকে কাটিয়ে? চায়নাকে কাটিয়ে। উই অল নো দ্যাট অ্যান্ড হিউম্যান রিসোর্স একটা বড়ো সম্পদ বলতে পারো, কারণ তোমরাও বড়ো সম্পদ, তাই না, যারা এই ভিডিওটা দেখছো, ওকে। নেক্সট ডে 5 সেপ্টেম্বর সবাই জানো শিক্ষক দিবস পালন করা হয়। এটা কেন পালন করা হয় তোমরা সবাই জানো? রাধাকৃষ্ণের জন্মদিন আমরা জানি। 8ই সেপ্টেম্বর জানো বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয়। ইউনাইটেড নেশন 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়, এই জন্য 1945-এ সবাই জানো, সেই জন্য এই দিনটাকে ইউনাইটেড নেশন ডে পালন করা হয়। এবং 14 নভেম্বর আমরা জানি আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী ভারতবর্ষের জওহরলাল নেহরু, তাই না, ওনার জন্মদিন, তো সেই দিনে শিশু দিবস পালন করা হয়। 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। এবং 10ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি যতটা ইম্পর্টেন্ট ডেস এগুলো কিন্তু আমি করিয়ে দিলাম, এবং আশা করি তোমরা বুঝতে পারছো কী ধরনের কী লেভেলের কন্টেন্ট এটা রয়েছে। খুব অল্প জিনিস রয়েছে, বাট ইম্পর্টেন্ট যেসব জিনিস সেসব এখানে রয়েছে। তোমরা কীভাবে আমি তোমাদের জন্য এতটুকু বলেছি, তোমরা আমাকে আমার জন্য কী করতে পারো? শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে শেয়ার করো। অ্যাটলিস্ট আমার জন্য 1000কে অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবারে আমরা যেতে পারি যেন, ঠিক আছে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি অবশ্যই সম্ভব, ঠিক আছে। নেক্সট অ্যাওয়ার্ড প্রশ্ন আছে, তোমরা জানো যে কোন পুরস্কার কবে শুরু হয় এবং কোন পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? পরীক্ষা আসবে, তোমার লাগবে যে ললিত কলা একাডেমি, এটা হচ্ছে সাহিত্য একাডেমি। ভারতরত্ন তুমি জানো, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই যতগুলো অ্যাওয়ার্ড রয়েছে সেটা কবে শুরু হয় মনে রাখবে? ভারতবর্ষে
1954 1954 ঠিক আছে না। এবার রমন ম্যাগসেসে যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা কে পান 1950 মানে কবে শুরু হয় 1957-এ। এটা ফিলিপিন্সের, জানো এটাকে বলে এশিয়ার নোবেল বলা হয়। তো রমন ম্যাগসেসে ইজ নোন এজ দ্য এশিয়াস নোবেল। কোথাকার নোবেল? এশিয়াস নোবেল বলা হয়। এবার এই রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এবার রমন ম্যাগসেসে দলাই লামা, তাই না? এবার কি পেয়েছে? দলাই লামা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস ক্যান কাম ইন ইউর কোশ্চেন, ইন ইউর কোশ্চেন পেপার, ইন ইউর এক্সাম। সো প্রশ্ন যদি আসে, এবার রমন ম্যাগসেসে এই পুরস্কার পেয়েছেন দলাই লামা। জ্ঞানপীঠ পুরস্কার কবে চালু হয় প্রথম? 1965 সালে। এবং কলিঙ্গ একাডেমি পুরস্কার কবে চালু হয়? সেটা হচ্ছে দেখো সায়েন্সের জন্য কলিঙ্গ একাডেমি দেওয়া হয়, এটা 1965 সালে চালু হয়। এবং ভারতবর্ষের তোমরা জানো সিনেমার সবথেকে বড় সম্মান তোমাদের বলেছিলাম আমি, সেটাকে দাদা সাহেব ফালকে। এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কবে চালু হয়? 1969 সালে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড তাদেরকে দেওয়া হয় যেসব খেল মহারথী রয়েছেন, তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করছেন, তাদের যে গুরু, তাদের যে কোচ, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সরস্বতী সম্মান আমাদের সাহিত্যের সঙ্গে যুক্ত, এটা কবে চালু হয়? সেটা হচ্ছে 1991 সালে। ওকে, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা রয়েছে সেটা কবে চালু হয়? 1991 সালে। এটাও চালু হয় 91 থেকে 92-এর মধ্যে, ঠিক আছে। প্রথম ভারতরত্ন কে পেয়েছিল মনে রাখবে? প্রথমবার ভারতরত্ন যখন 1954 সালে দেওয়া হয়েছিল, এখানে 3 জন পেয়েছিল। একজন হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, উই অল নো হিম, প্রথম ভারতীয় শেষ ভাইসরয়, তোমরা জানো প্রথম ভারতীয় ভাইসরয় এবং শেষ ভাইসরয়, উই অল নো দ্যাট। সো নেক্সট হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি রয়েছেন যে তিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। এবং সিবি রমন, তোমার একটু আগে বললাম, যিনি হচ্ছে নোবেল নিয়ে এসেছেন ভারতের হয়ে, তো তিনি প্রথম ভারতরত্ন পুরস্কার পান। 3 জন তাহলে ভারতরত্ন। এবার কিছু কিছু খেলা রয়েছে, যে খেলাতে সঙ্গে কিছু শব্দ, ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো এমনি তো জানো ক্রিকেটে LBW নাও, সেসব লেখিনি আমি, যেসব তোমরা হয়তো জানো না সেসব আমি ইম্পর্টেন্টগুলো বলছি। এবং পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে কোন খেলায় কতজন করে প্লেয়ার থাকে, তো আমি যতটুকু দরকার ততটুকু আমি দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে তোমার জন্য কন্টেন্ট বানিয়েছি। সো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, হ্যাঁ না? This will boost my confidence, okay? And I will upload my next video within as soon as possible, okay? তো নেক্সট প্রথম যে খেলাটা সেটা হচ্ছে হকি। হকিতে কজন প্লেয়ার থাকে? 11 জন, সবাই জানো। এখানে দুটো ওয়ার্ড যদি প্রশ্ন আসে, স্কুপ খেলাটা, স্কুপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে এটা, বাট যদি প্রশ্ন আসে নিচের মধ্যে কোনটা, হকির সঙ্গে কোনটা, তাহলে মনে রাখবে স্কুপ এবং স্টিকাস, এই কথাটা মনে রাখবে কোথা থেকে যুক্ত, হকির সঙ্গে যুক্ত। ফুটবল খেলার সঙ্গে তোমরা জানো 11 জন প্লেয়ার থাকে, ড্রিবল এবং অফসাইড কথা যুক্ত, এছাড়াও বাকি কথা জানো প্যানাল্টি অ্যান্ড অল, ইউ অল নো দ্যাট, ওকে? যেগুলো জানো সেগুলো আমি বললাম না। ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাই জানো সিলি পয়েন্ট, LBW অ্যান্ড অল, বাট সিলি পয়েন্ট এবং ব্রেকআউট, যদি লেগ ব্রেক আসে তাহলে এটা কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেটে কজন প্লেয়ার আছে তোমরা সবাই জানো। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর এসে এটা। যদি বলে নৌকা বা নৌ বাইক যেটা রয়েছে, নৌকা খেলা তোমরা জানো, নৌকা কম্পিটিশন হয় অনেক জায়গায়, তো তাদের একটা ওখানে অ্যাওয়ার্ড আছে, যেটাকে একটা ওয়ার্ড আছে যা এই খেলার সঙ্গে যুক্ত, সেটাকে কক্স বলা হয়। তো প্রচুর পরীক্ষা এসছে কক্স কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো একটু স্পিড হয়তো বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি তোমাদের অনেকটা করানোর চেষ্টা করছি। সো ট্রাই টু লিসেন ইট প্রপারলি অ্যান্ড ইউ উইল বি বেনিফিটেড, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট, ওকে? সো নেক্সট, দাবা খেলার সঙ্গে কী কী যুক্ত? দাবা খেলার সঙ্গে মনে রাখবে বিশপ, চেকমেট এবং গাম্বিট। এই পরীক্ষা অনেকবার এসে গাম্বিট করাতেই কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত। ভলিবলের কজন প্লেয়ার থাকে তোমরা জানো? 6 জন খেলোয়াড় থাকে। এখানে লাভ কথাটা লাভ বলা হয়, লাভ 1 যেরকম, তো লাভ কথাটা কিসের সঙ্গে যুক্ত? ভলিবলের সঙ্গে যুক্ত এবং 6 জন প্লেয়ার। এই বাস্কেটবল যেটা রয়েছে, বেসবল যেটা রয়েছে, সেটা 9 জন প্লেয়ার থাকে, তার সঙ্গে যুক্ত একটা শব্দ হচ্ছে পিচার। বাস্কেটবলে কজন প্লেয়ার থাকে? 5 জন প্লেয়ার থাকে। পোলোতে কজন প্লেয়ার থাকে? 4 জন। এর সঙ্গে একটা যুক্ত হচ্ছে বাঙ্কার শব্দ, এটা না? ওয়াটার পোলোতে কজন থাকে? 7 জন থাকে। এবং এইখানে যে শব্দটার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ম্যালেট। যদি বলে ম্যালেট কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা সবাই বলবে ওয়াটার পোলোর সঙ্গে, তাই না? বিভিন্ন সব ইম্পর্টেন্ট বুকস এবং তাদের রাইটার পরীক্ষা প্রচুরবার আসবে, তোমরা জানো। মহাভারত কার লেখা তোমরা জানো? বেদব্যাসের লেখা। অস্ত্রশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। কৌটিল্য বা চাণক্য আমরা বলি যাকে, তার লেখা। কলহনের রাজতরঙ্গিনী তোমরা জানো কাশ্মীরের ইতিহাস আছে, তো প্রশ্ন হবে কাশ্মীরের ইতিহাস কোথায় জানা যায়, কোন বই থেকে? এটা হচ্ছে রাজতরঙ্গিনী থেকে জানা যায়। এবং এই বইটার লেখকে আমাদের কলহন। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটার লেখককে জওয়াহরলাল নেহরু, আমাদের ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর এসছে। এই বইটা কার লেখা? এই বইটা হচ্ছে আব্দুল কালাম আজাদের লেখা, স্যার আব্দুল কালাম আজাদ, তাই না? এই হচ্ছে স্যান্ডি স্টর্ম, এই বইটা কার লেখা? এই বইটা একজন ক্রিকেটার রয়েছে সন্দীপ প্যাটেল, তোমরা জানো, সেটা হচ্ছে। এছাড়া একটা কথা হচ্ছে সানি ডেইজ, পরীক্ষা এসছে অনেকবার। সানি ডেইজ কার লেখা তোমরা জানো? সুনীল গাভাস্কার যে রয়েছে তার লেখা বইয়ের নাম হচ্ছে সানি ডেইজ, পরীক্ষা অনেকবার আসতে পারে, ঠিক আছে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নীরজ সি চৌধুরীর 2টা বই আছে, এটা পরীক্ষা প্রচুর আসছে। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটা কার লেখা? নীরজ সি চৌধুরী। এবং
এ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটারও লেখককে নীরজ সিং চৌধুরীর পরীক্ষা প্রচুর আসছে। মুদ্রা রাক্ষস কার লেখা বইটা? মুদ্রা রাক্ষস বিশেষ দত্তের লেখা। মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ কার লেখা? আমাদের সবাই জানি দেশের জনক হচ্ছে গান্ধীজি, তার লেখা। ঠিক আছে, সমাধি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক মহান ব্যক্তিত্ব তিনি মারা গেছেন এবং তাদের সমাধি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তাদের কিছু সমাধিস্থল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাদের মধ্যে হচ্ছে রাজঘাটে কাকে দেওয়া হয়? এমজি আমাদের মহাত্মা গান্ধীকে দেওয়া হয়। এবং শান্তিবনে কাকে দেওয়া হয়? জওয়াহরলাল নেহরুকে দেওয়া হয়। এবং শক্তিস্থলে কাকে দেওয়া হয়? ইন্দিরা গান্ধী, আজীবনে ইন্দিরা গান্ধীকে দেওয়া হয়। এবং বিজয়ঘাটে কাকে সমাধি দেওয়া হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে দেওয়া হয়, তাই না? এবার তোমরা জানো সেটা হচ্ছে রেভলিউশন। তো প্রশ্ন প্রচুরবার এসে গ্রিন রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত, তাই না? হোয়াইট রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? তো দেখতে পাচ্ছ তোমাদের সব কিছু কিন্তু কভার করেছি এখানে, তাই না? তোমরা বলতে পারবে না দাদা এই জিনিসটা নেই। তো A to Z কভার করার চেষ্টা করেছি আমি। তো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড বারবার বলছি সাবস্ক্রাইব করতে, না করতে চাইলে করো না, বাট করলে কী হবে, আমি কনফিডেন্স পাবো এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে নেক্সট। তো প্রথম হচ্ছে ব্লু রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? ফিশের সঙ্গে। তোমরা জানো যে নেলোর বলে একটা জায়গা আছে, তাই না? নেলোর কিন্তু মাছ চাষের জন্য ক্যাপিটাল বলতে পারো ইন্ডিয়ার। ঠিক আছে, তো ব্লু নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? মাছ চাষের সঙ্গে যুক্ত। গ্রে কিসের সঙ্গে যুক্ত? ফার্টিলাইজার বা সারের সঙ্গে যুক্ত। রেড হচ্ছে তোমরা জানো মিট এবং টমেটোর সঙ্গে যুক্ত। রাউন্ড রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? আলুর সঙ্গে যুক্ত। সিলভার বা রূপলি রেভলিউশন কিসের সঙ্গে? ডিম এবং পোলট্রির সঙ্গে যুক্ত। ঠিক আছে, সাদা বিপ্লব সবাই জানো মিল্কের সঙ্গে বা দুধের সঙ্গে যুক্ত। এটা কিন্তু অপারেশন ফ্লাড বলা হয়। এটা কী বলে? অপারেশন ফ্লাড বলা হয়। এবং যে হোয়াইট বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ান। উই অল নো দ্যাট। ওকে, ভার্গিস কুরিয়ান, যেটা মাথায় রাখবে। গ্রিন রেভলিউশন তোমরা জানো কিসের সঙ্গে? গম, হুইট, 5টা শস্যের সঙ্গে যুক্ত বেসিক্যালি, বাট ইম্পর্টেন্ট হচ্ছে গম। এবং গ্রিন রেভলিউশনের সবথেকে বেশি বেনিফিট কোন রাজ্যে সবথেকে বেশি বেনিফিট হয়? পাঞ্জাব এবং হরিয়ানা, মনে রাখবে। এবং এই সময় কোথা থেকে বীজ নিয়ে আসা হয়? মেক্সিকোর বীজ নিয়ে আসা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আমাদের এদিকে খুব একটা বেশি কিন্তু গ্রিন রেভলিউশনের সফলতা আসেনি। পশ্চিমবঙ্গের লোকজন দেখতে পাচ্ছ এখনও হাই টেকনোলজি আমরা ইউজ করছি কি? আমরা করছি না কিন্তু। বাট পাঞ্জাবের যদি যাও, হরিয়ানার দিকে যাও, অনেকেই রয়েছেন যারা ভালোই টাকা ইনকাম করছেন কৃষিকাজ করে, তাই না? এবার এই গ্রিন রেভলিউশনের জনক ভারতবর্ষে কি তোমরা জানো? সারা পৃথিবীতে হচ্ছে নরম্যান বোরল্যান্ড, ভারতবর্ষে হচ্ছে এস স্বামীনাথন। ওকে, আশা করি স্বামীনাথন। ওকে, দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ইয়েলো, যে হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? অয়েল সিড মানে মাস্টার্ড অয়েল যেরকম বলতে পারো, সেটা হচ্ছে অয়েল সিডের সঙ্গে যুক্ত। আচ্ছা, নোটস পরীক্ষায় আসছে যে কোন নোটসের সঙ্গে কোন নোটে কিসের ছবি রয়েছে। এটা মনে রাখার জন্য তো একটা আমি খুব সুন্দর বানিয়েছি, তো খুব সুন্দর একটা শ্লোক বানিয়েছি বা কবিতা বানিয়েছি, যেটা মাথায় রাখতে পারো। একটা লাইনে রেখেছি আমি। দেখো আমি যখন পড়াই প্রত্যেকটা জিনিস এইভাবেই পড়াই, বাট আজকে যেহেতু তোমাদের অনেকটা জিনিস কভার করাচ্ছি আমি, একটু জন্য একটু স্পিডেও করাচ্ছি, বাট মাথায় রাখবে। ওকে, কীভাবে মনে রাখবে? যে ট্রাক্টরকে ইলোরা থেকে হরা সালাম, তো এবার মনে রাখবে। ট্রাক্টর কি? 5 টাকা নোটে ট্রাক্টর থাকে। কেতে হচ্ছে কোণার্ক। 10 টাকা নোটে কি? কোণার্কের শুদ্ধ মন্দির, সেটা মনে রাখবে। 20 টাকা নোটে কি থাকে? ইলোরের ছবি। ঠিক আছে, ঠিকের কোনো কাজ নেই এখানে। এসতে হচ্ছে হাম্পিতে জানো তুমি? হাম্পি যেটা রয়েছে সেটা কি? এটা কোণার্ক। তো কোণার্কের ছবি কোথায়? 10 টাকা নোটে রয়েছে, পরীক্ষা আসছে কিন্তু। এবং হাম্পি যেটা রয়েছে, হাম্পির ছবি কোথায় রয়েছে? 50 টাকা নোটে রয়েছে হাম্পি। আর এতে রানীকে ভাও, রানী কি ভাও এটা রাজস্থানে অবস্থিত, জানো? এটা গুজরাটে অবস্থিত। এটা 100 টাকা নোটে রানীকে ভাও রয়েছে। এবং এতে বুঝতে পারছো তুমি 200 টাকা নোট হচ্ছে সাঁচি স্তূপ তোমরা জানো কার? আমাদের অশোক যে রয়েছে তার। এবং তে লালকেল্লা জানো? লালকেল্লা কী থাকবে? 200 টাকার পরে কিসের নোট? 500 টাকা নোট। 500 টাকা নোটে কি? লালকেল্লার ছবি। এবং লালকেল্লাকে আবিষ্কার করে কে তৈরি করে তোমরা জানো? শাহজাহান। এবং এটা যদি নকশাকারক পরীক্ষা, হু ওয়াজ দ্য ডিজাইনার, হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ দ্য রেড ফোর্ট? উই অল নো দ্যাট, ওস্তাদ আহমেদ লাহোরি। ওকে, এমতে হচ্ছে মঙ্গলযান, তাই না? এটা তো কোথায়? 2000 টাকা নোটে। তো এবার মনে রাখবো ট্রাক্টরকে ইলোরা থেকে হরাসলাম, ট্রাক্টরতে 5 টাকা, 5 পরে 10 টাকা, 10 পরে 20 টাকা। তো এবার ইউ উইল রিমেম্বার। ওকে, অ্যান্ড পরীক্ষায় এটা আসছে তোমরা জানো। সিজিএল যারা দিয়েছো, সিএইচএসএল দিয়েছো, এবার এসে এবং এবারও তোমাদের এমটিএসে আসবে উইদাউট আ ডাউট। আই ক্যান গ্যারান্টি তোমাদের এসএসজিডিতেও এই প্রশ্নটা এসছে। ওকে, মহারত্ন কোম্পানি ভারতবর্ষে কটা রয়েছে এখন? 12টা মহারত্ন কোম্পানি রয়েছে। রিসেন্ট মহারত্ন কোম্পানি হচ্ছে রেক। ঠিক আছে, ভিনিগার। এবার দেখো কিছু বৈজ্ঞানিক কিছু আমাদের কেমিক্যাল জিনিস রয়েছে। কেমিক্যাল কী বলবো আমি, কেমিক্যাল থিংস আর দেয়ার। তাদের রাসায়নিক নাম কি আমরা যদি দেখি, আমাদের প্রচলিত নাম এবং রাসায়নিক নাম কি সেটা আমাদের মাথায় রাখতে হবে। পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ আমি A to Z কিন্তু কভার করেছি তোমাদের, সায়েন্স থেকে শুরু করে হিস্ট্রি অ্যান্ড এভরিথিং ইজ কভার্ড। তো যারা এই ভিডিওটা ভালো করে দেখবে লাভবান হবে, আমি তোমাদের এতটুকু গ্যারান্টি করতে পারি। ভিনিগারকে আমরা অ্যাসিডিক অ্যাসিড বলা হয়। অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সবাই জানি CH3
CHO। সো এভরিথিং উইল লার্ন, ওকে। দেখো এতটুকু ভিডিওর মধ্যে সব কিছু করানো সম্ভব নয়, বাট তোমাদের এতটুকু বলি, ইউটিউবে যতগুলো ভিডিও দেখবে তার মধ্যে বেস্ট ভিডিও এটা পাবে, তো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আমি, ওকে। এই হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে কী থাকে, অ্যামাইনো অ্যাসিড থেকে তোমরা জানো। অ্যাপেল, যখন যারা বডি বিল্ড করছো, বডি বা পেশি ফোলানোর জন্য তোমাদের দুটো জিনিস দরকার, একটা অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন এবং জল প্রচুর পরিমাণে, ঠিক আছে। অ্যাপেলের মধ্যে মেলিক অ্যাসিড থেকে আমরা সবাই জানি। গ্রেপস, আঙুরের মধ্যে থাকে কি টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড শুধু তেঁতুলের মধ্যে থাকে, তোমরা জানো। তেঁতুলের মধ্যে কী অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড থেকে। যারা ফুচকা খাও যে টকটা লাগে সেটা কিসের জন্য, টার্টারিক অ্যাসিডের জন্য, ওকে। তো টি এর মধ্যে বা চায়ের মধ্যে কী থাকে, এটা টেনিক অ্যাসিড থাকে, এবং টি এর মধ্যে তোমরা জানো টেনিনও রয়েছে, ঠিক আছে। টিএইচ চায়ের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেটা ক্যান্সারকে প্রতিরোধ করে, তাই না। এছাড়াও ভিনিগারের রাসায়নিক সংকেত পরীক্ষা আসতে পারে। ভিনিগারকে আমরা বলি অ্যাসিডিক অ্যাসিড, এটা সংকেত হচ্ছে CH3 এটা হবে, হ্যাঁ, CH2 নয়, CH3COOH, ওকে। বেকিং পাউডারের সংকেত কি, সোডিয়াম বাইকার্বনেট, বা আমি অত ডিফিকাল্ট করছি না, এটাকে সোডিয়াম H থাকলে সেটাকে বাই বলা হয়। এতে সোডিয়াম জানো, তো NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ব্লিচিং পাউডার যেটা আমরা স্প্রে করি সেটার সংকেত হচ্ছে CaOCl3, সেটাকে আমরা বলি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। নেক্সট হচ্ছে কি ক্লোরফর্ম, যেটা দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়, তেমন তোমরা জানো, অনেক সিনেমায় দেখেছো, কিছু রুমালের মধ্যে কিছু ঢেলে মানুষকে অজ্ঞান করছে, সেটা কি আসলে, সেটা হচ্ছে ক্লোরফর্মের সঙ্গে কি CaCl3, ঠিক আছে। ড্রাই আইস, শুষ্ক বরফ, পরীক্ষায় প্রচুরবার এসে রাজ্য সরকারের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কি কার্বন ডাইঅক্সাইড, ওকে। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের যেটা করাচ্ছি, তোমাদের এখান থেকে ধরে রাখো পুলিশের পরীক্ষা 10টা প্রশ্ন আসছে, তো তোমাদের আমি অ্যাসিওরেন্স দিতে পারি, এখানে অ্যাসিওর দ্যাট, ওকে। লাফিং গ্যাসের সংকেত কি, নাইট্রাস অক্সাইড বলা হয় এটাকে, N2O, ঠিক আছে। ম্যাগনেশিয়াকে বলা হয়, ম্যাগনেশিয়াম অক্সাইডকে বলা হয় MgO, তাই না। মিল্ক অফ ম্যাগনেশিয়াম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা বিয়ে বাড়িতে খাচ্ছ, খাওয়ার পর অ্যাসিড হয়ে যায় কি না তোমাদের, অ্যাসিড হয়ে গেলে আমরা কী খাই, বাড়িতে এসে কী খাই, বাড়িতে এসে আমরা যে জিলোসিল বা কিছু খাই, যেটা খাই জিলোসিল ধরনের সিরাপ খাই, সেটা আসলে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া, ঠিক আছে। কারণ যখন অ্যাসিড থাকে, আর এটা হচ্ছে ক্ষার, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, বা বেস বলা হয় এটাকে, বেস বিক্রিয়া করে কী হয়, এটাকে টাইট্রেশন বলা হয়, মানে একজনকে নিউট্রালাইজ করে দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে চক, যে চক দিয়ে লেগে আমরা, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তারপর হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, HCl যেটা রয়েছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটাকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। এবং তোমরা জানো আমাদের পেটের মধ্যে এই HCl থাকে, পরীক্ষা অনেকবার এসেছে, আমাদের লিভারের মধ্যে কোন অ্যাসিড প্রডিউস হয় আমাদের পেটে পাকস্থলীতে, সেটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওয়াটার গ্যাসকে বলে প্রচুরবার আসছে। কার্বন মনোক্সাইড এবং মানে হাইড্রোজেন যদি আমরা অ্যাড করি, সেটাকে আমরা ওয়াটার গ্যাস বলি। LPGর মধ্যে কী থাকে, তোমার পরীক্ষায় প্রচুর আসছে, তোমার রাজ্য কিছুদিন আগে পুলিশের পরীক্ষা আসছে, এটা বিউটেন এবং প্রোপেন দিয়ে কী তৈরি, LPG তৈরি। এবং আরেকটা জিনিস মনে রাখবি, এর মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আইসোবিউটেন কেন রাখা হয়, কারণ হচ্ছে তোমাদের যখন গ্যাস লিক হয়, একটু পচা পচা গন্ধ বেরোয় কি না, সেটার জন্য দায়ী হচ্ছে এই জিনিসটা, আইসোবিউটেন, ঠিক আছে। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, তোমরা জানো এটার জন্য রাতকানা রোগ হচ্ছে, এটার জন্য রাতকানা রোগ হয়। কীভাবে আমরা সারাবো, দুধ খেতে হবে, তোমরা জানো। B2 রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, এবং B12 এর রাসায়নিক নাম হচ্ছে কোবালিন, তাই না। নেক্সট হচ্ছে ভিটামিন সি, সেটা হচ্ছে অ্যাসিড। দেখো টক জাতীয় জিনিসে আমরা ভিটামিন সি পাই, সবাই জানো, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় এটাকে। এবং এই ভিটামিন সির অভাবে কী রোগ হয় সবাই জানো, স্কারবি রোগ হয়, তাই না। দাঁতে যে তোমাদের রক্ত বেরোয়, সেটা হচ্ছে স্কারবি রোগ। ভিটামিন ডির অভাবে কি, ভিটামিন ডির রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। ভিটামিন ডির অভাবে দুটো রোগ হয়, মানে বাচ্চাদের যে ছোটো বাচ্চা রয়েছে তাদের রিকেট রোগ হয়, কী রোগ হয়, রিকেট রোগ হচ্ছে। এবং বড়দের যে রোগ হচ্ছে অস্টিওম্যালেসিয়া, মানে হচ্ছে কিসের জন্য, যাদের বুড়ো মানুষের যে হাত পা ব্যথা হয় হাড়ে, সেটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া। তো ভিটামিন ডি এর জন্য দুটো রোগ, অভাবে দুটো রোগ হচ্ছে, বাচ্চাদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া, ওকে। যে টাক পড়ছো তুমি, এবং বন্ধাত্ম রয়েছে, অনেক মহিলা রয়েছে যারা মা হতে পারছে না, এটা মেন কারণ হচ্ছে ভিটামিন ই, সেটাকে আমরা টেকোফেরল বলি, ওকে। কে রয়েছে, এটা রক্ত চঞ্চনে সাহায্য করে, আমাদের যে শরীর যে কোনো জায়গায় কাটা যায় রক্ত বেরোয়, এবং সেটা কিছুক্ষণের মধ্যে কি তঞ্চিত হয়ে যায় কি না রক্ত, এবং সেটা পুরো নাম হচ্ছে, যেটা রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এবার কিছু রোগ রয়েছে, সেই সব কিছু সাবস্টেন্স যদি আমাদের শরীরে, অপ্রয়োজনীয় সাবস্টেন্স যদি আমাদের শরীরে ঢোকে, এবং তার জন্য কিন্তু আমাদের এই রোগটা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে কি, মিনামাটা রোগ কেন হবে, মার্কারি বা পারদের জন্য কিন্তু সবাই জানো মিনামাটার হয়, পারদের সঙ্গে HG, এবং তার হচ্ছে 200 তার পারমাণবিক ক্রমাঙ্ক, ওকে। ইটাই যে রোগটা কাদের কিসের জন্য হয়, ক্যাডমিয়াম দূষণের ফলে। যদি কি আমাদের শরীরে ক্যাডমিয়াম ঢুকতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে আমাদের শরীরে একটা রোগ হবে, সেটা হচ্ছে কি, ইটাই। ব্লুবেরি সিনড্রোম কাদের হবে, যাদের হচ্ছে নাইট্রেট তাদের শরীরে, বা যা মানুষের শরীরে যদি কন্টিনিউয়াসলি ঢুকতে থাকে, তাই না।
ব্ল্যাকফুট ডিজ কোথায় হয়? আর্সেনিক দূষণের জন্য জলের মাধ্যমে যদি আর্সেনিক আমাদের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, জানো তোমরা, WHO ফিক্সড করে রেখেছে 0.01 মোস্ট প্রবাবলি, তো সেটা হচ্ছে মিলিগ্রাম। তো সেটা হচ্ছে যদি সেটা থেকে যে বেশি আমাদের কন্টিনিউসলি আমাদের শরীরে ঢুকতে থাকে, সেটার জন্য আমাদের রোগ হয়ে যায় একটা মানুষের শরীরে, সেটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। নেক্সট সবাই জানো যে সেল বা কোষ প্রথম কী আবিষ্কার করে? কোষ প্রথম আবিষ্কার করেছে রবার্ট হুক, সবাই জানো তাই না। দেখছে মেটালস, আমাদের কিছু কিছু ধাতু রয়েছে এবং সেই ধাতুর যে কিছু আকরিক বলা হয় সেখানে কোথা থেকে পাওয়া যায়, পরীক্ষা আসছে। তা করতে পারছো, তোমাদের A to Z কমপ্লিট করেছি আমি, A to Z, দেখেছো কত সুন্দর করে। তো এইগুলো আমি লিখে তোমাদের করাচ্ছি, তাই না, যাতে আমি এখানে যদি লিখে করতাম তাহলে প্রচুর সময় লাগতো, তোমাদের সময় বাঁচানোর জন্য এটা করা হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা খুশি হয়েছো এবং পরীক্ষায় তোমরা কনফিডেন্সলি যাও এবং আমি চাইবো তোমাদের চাকরিটা হোক। ওকে, অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড। ওকে, তো শুরু করলাম আবার। তো অ্যালুমিনিয়াম যেটা রয়েছে, অ্যালুমিনিয়াম আমরা যেখান থেকে পাই, বক্সাইড পরীক্ষা আসবে, অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে বক্সাইড এছাড়া ফেলসপার থেকে আমরা অ্যামোনিয়াম অনেক রয়েছে, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট আকরিকগুলো দিচ্ছি। জিঙ্ক ব্লেড থেকে এবং ক্যালামাইন থেকে আমরা নিষ্কাশিত করি। আর লোহার হচ্ছে হেমাটাইট এবং থোরিয়াম, TH মানে থোরিয়াম কোথা থেকে? মনাজাইট থেকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা জানো এটা রেডিও অ্যাক্টিভ মৌল। ওকে, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান, আমাদের ভারতবর্ষে কিছু বিচ রয়েছে, যে বিচগুলো খুব সুন্দর। বিচ কাকে বলে? আমরা সমুদ্রের তীরবর্তী যে জায়গাটা তোমার ঘুরতে, যেমন দীঘাতে ঘুরতে যাও, দীঘা ওটা বিচ বলতে পারো, সেই বিচগুলোকে আমাদের ভারতবর্ষের যে বেস্ট বিচ রয়েছে সেগুলোকে আমরা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান দেই। তো কিছুদিন আগে দুটো আমাদের নতুন এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেলো। সেই দুটো কি? এটা হচ্ছে মিনিকয়ের থুন্ডি বিচ, তাই না, আর কাঠমদ বিচ কোথায়? এটা হচ্ছে লাক্ষাদ্বীপের। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টাইগার রিজার্ভ, ইয়েস, কিছু কিছু টাইগার রিজার্ভ বা ফরেস্ট রয়েছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। টাইগার রিজার্ভের কথা বাদ দাও, এগুলো হচ্ছে ফরেস্ট হিসেবে মাথায় রাখো। বন্দিপুর ন্যাশনাল পার্ক জানো তোমার কথা? কর্ণাটকে অবস্থিত। মানস ন্যাশনাল পার্ক কোথায়? অসমে অবস্থিত। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায়? বিহারে অবস্থিত। তারপর যে কুনা বা কানা এবং বান্দরবান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এমপিতে। তোমরা জানো এমপিতে সবথেকে বেশি পরিমাণ টাইগার রয়েছে, সবাই জানো যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি টাইগার কোথায় রয়েছে? এমপিতে, এবং সারা পৃথিবীর মধ্যে বেশি টাইগার কিন্তু ভারতবর্ষে রয়েছে। বক্সা কোথায় রয়েছে তোমরা জানো? আমাদের আলিপুরদুয়ার কাছাকাছি রয়েছে এবং কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। গির, একমাত্র এশিয়াটিক যে এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায় সবাই জানো? গুজরাটি গির অরণ্যে পাওয়া যায়। ওকে, তার পেরিয়ার এবং সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? সেটা হচ্ছে কেরালাতে রয়েছে। এবং হেমিস যে ন্যাশনাল পার্ক সেটা কোথায়? লাদাখে রয়েছে, তাই না। এবং ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটাও কিন্তু মনে রাখবে কোথায় অবস্থিত? সেটা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট হচ্ছে টাইগার প্রজেক্ট। দেখো শুধু তাই করালাম না, আমি কিছু প্রজেক্ট পরীক্ষা আছে যে টাইগার প্রজেক্ট কবে চালু হয়। দেখো তোমাদের সব কিছু করিয়েছি, দেখেছো কত কষ্ট লেগেছে এটা বানাতে, কত সময় লেগেছে আমার, কতটা পর্যন্ত পরিশ্রম হতে, কষ্ট নয় পরিশ্রম হয়েছে আমার। তো সেটার রেসপেক্টে আমি খুব খুশি হব যদি এটার দেখো যদি শেয়ার করো। আই উইল বি ভেরি হ্যাপি, আই উইল বি ভেরি এনকারেজড, ভেরি মাচ এনকারেজড, এবং সেটা আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেবো। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। ওকে, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি যদি চাও এরকম আরও ভিডিও, তো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো টাইগার প্রজেক্ট ভারতবর্ষে কবে শুরু হয়? 1973 সালে। এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? 1972 সালে। এবং প্রজেক্ট এলিফেন্ট কবে চালু হয়? 1992 সালে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে টাইগার প্রজেক্ট ভারতবর্ষে কবে শুরু হয়? 1973 সালে, এটা মাথায় রাখবে। এবং প্রজেক্ট এলিফেন্ট কবে শুরু হয়? 1992 সালে। নেক্সট হচ্ছে বর্ডার লাইন, কিছু কিছু রয়েছে পরীক্ষা আছে তোমরা জানো। এলএসি মানে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, কিন্তু মনে এটা রাখবে অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায়? চায়না এবং ভারতবর্ষের মধ্যে অবস্থিত। ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত? চায়না এবং ভারতবর্ষের মধ্যে অবস্থিত, ঠিক আছে। এলওসি এখানে কিন্তু লাইন অফ কন্ট্রোল, অ্যাকচুয়াল নয়। অ্যাকচুয়াল কি? চায়না এবং ভারতবর্ষের মধ্যে এলএসি, এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে এলওসি। এবং র্যাডক্লিফ লাইন যেটা আছে তোমরা জানো সেটা কোথাও? ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। ডুরান্ড লাইন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1892 সালে মোস্ট অফলি এটা টানা হয়, ঠিক আছে। তো যাই হোক, ডুরান্ড লাইন, হেনরি ডুরান্ড আছেন রয়েছে একজন, ডুরান্ড বলে একজন রয়েছেন ব্রিটিশ একজন লোক। তিনি হচ্ছে তৎকালীন যে আফগানিস্তান এবং ভারতের মধ্যে খেয়েছিল, কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর জানোই তো পাকিস্তান সেখানে আলাদা হয়ে যায়। সেই ডুরান্ড লাইন বর্তমানে কার মধ্যে অবস্থিত? আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত। পক প্রণালী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষ যে রয়েছে এবং শ্রীলঙ্কা যে রয়েছে তার মাঝখানে যে প্রণালীটা সেটা হচ্ছে পক প্রণালী, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে 38 ডিগ্রি। দেখো তোমাদের A to Z করেছে, তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসগুলো। 38 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত জানো তোমরা? নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানে। এবং 49 ডিগ্রি প্যারালাল যেটা রয়েছে সেটা কার মধ্যে রয়েছে? ইউএসএ এবং কানাডার মধ্যে অবস্থিত। এবার কিছু ইম্পর্টেন্ট এয়ারপোর্ট তোমরা জানো পরীক্ষা আসবে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দিল্লিতে। স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোথায়? রায়পুরে অবস্থিত। এছাড়া যদি সান্তাক্রুজ এয়ারপোর্ট বলে সেটাতে কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো কোথায়? মুম্বাই, মহারাষ্ট্রে। দেখি হচ্ছে ইনস্ট্রুমেন্ট এবং তার মিউজিশিয়ান, কিছু কিছু মিউজিশিয়ান এবং ইনস্ট্রুমেন্ট পরীক্ষা বারবার আসে তোমরা জানো। প্রশ্ন হবে জাকির হোসেন কিসের সঙ্গে রিলেটেড? তবলার সঙ্গে। আল্লাহ রাখা একজন ছিলেন মিউজিশিয়ান, তিনি কিসের সঙ্গে যুক্ত? তবলার সঙ্গে যুক্ত। হরিপ্রসাদ চৌরসিয়া কিসের সঙ্গে যুক্ত? ফ্লুট, বাঁশির সঙ্গে যুক্ত। এবং শাকুর খান কিসের সঙ্গে যুক্ত? সারেঙ্গির সঙ্গে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ অল অফ ইউ আর গেটিং দিস পয়েন্ট। এবং
আবার বলছি, ফোকাসড অ্যাসপিরেন্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবার সঙ্গে শেয়ার করে দাও প্লিজ। এই হচ্ছে চ্যানেল, কিছু কিছু চ্যানেল রয়েছে, সেই প্রশ্ন আসবে তোমাদের 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে রয়েছে, 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে রয়েছে। আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল রয়েছে, ঠিক আছে। এবার 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে মধ্যে লক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে অবস্থিত, এবং 8 ডিগ্রি চ্যানেল কার মধ্যে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ডানকান প্যাসেজ কার কার মধ্যে অবস্থিত, সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে। কার কার মধ্যে, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান বা ছোটো আন্দামান, এদের মাঝখানে যে প্যাসেজটা সেটাকে আমরা ডানকান প্যাসেজ বলি। নেক্সট হচ্ছে বৃহত্তম জলপ্রপাত, ভারতবর্ষের বৃহত্তম জলপ্রপাত তোমরা জানো কুঞ্চিকাল, সেটা কোথাও অবস্থিত কর্ণাটকে। আগে সেটা যোগ জলপ্রপাত ছিল, বর্তমানে কি বৃহত্তম, সেটা হচ্ছে কুঞ্চিকাল। প্রশ্ন আসবে এই গেরোসেপ্পা বা যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, সেটা হচ্ছে সবরামতী নদীর উপর। আর একটা জিনিস মনে রাখবে, এই যোগ জলপ্রপাত কোথায়, কর্ণাটকে অবস্থিত, হ্যাঁ সেটা মাথায় রাখবে। এবার কিন্তু দেখো কী করা নিতে A to Z কমপ্লিট করা হয়েছে, দেখেছো। খারিফ শস্য আমরা জানি 3 রকমের, একটা হচ্ছে খারিফ, রবি এবং জায়েদ। প্রশ্ন আসবে তোমাদের খারিফ শস্য কবে কবে চাষ করা হয়, সেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত খারিফ চাষ করা হচ্ছে, রবি চাষ করা হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত জায়েদ শস্য। কোনটা কিছু জানো, খারিফের মধ্যে রাইস পড়লো, মেইজ পড়লো, গম এবং বার্লি সেটা রবির মধ্যে পড়লো, এবং ভেজিটেবল পড়লো জায়েদের মধ্যে, সেটা মাথায় রাখবে, ঠিক আছে। এছাড়াও তুমি মনে রাখবে আমাদের যে কী বলে এখন যে তরমুজ খাচ্ছি আমরা, সেটা কি জায়েদের মধ্যেই পড়বে, ঠিক আছে। এবার কিছু অ্যাটমিক সেন্টার, ভারতবর্ষের প্রথম যে অ্যাটমিক সেন্টার কোথায় তৈরি হয়, সেটা হচ্ছে তারাপুরে। কোথায়, তারাপুর, মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন আসবে তোমার নরোরা যে অ্যাটমিক সেন্টার রয়েছে সেটা কোথায় অবস্থিত, ইউপিতে অবস্থিত নরোরা। কলাপক্ষম কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত, এবং কাঁকড়াপাড়া কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কিছু বিলস বলি, আমাদের জানো সংবিধানে 3 রকমের বিলসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে অর্ডিনারি বিলস, একটা মানি বিলস এবং ফিনান্স বিল। তুমি দেখতে পাচ্ছ তোমাদের A to Z করানো হয়েছে, বিল টাইপেরও বলা হয়েছে, যেগুলো পরীক্ষা আসতে পারে, ওকে। সো আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ অ্যান্ড সো আমি খুব খুশি হবো যখন তোমরা এটাতে সত্যি উপকৃত হবে এবং ভালোভাবে দেখবে ভিডিওটা, ওকে। নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার, দেখেছো A to Z কমপ্লিট করা হয়েছে। তোমাদের ভিডিওটা ভালো করে দেখো, এর যে পিডিএফটা আছে সেটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। চাপ নিও না, ভালো করে ভিডিওটা দেখো এবং রিভাইজ করো বারবার। হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে WHO, যেটা হচ্ছে তার হেডকোয়ার্টার জেনেভা। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সেটাও জেনেভাতে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সেটাও কোথায়, জেনেভাতে অবস্থিত। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটাও কোথাও অবস্থিত, জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটাও কোথাও অবস্থিত, সেটাও জেনেভাতে অবস্থিত। তুমি দেখতে পাচ্ছ এই যে অনেক সংগঠন রয়েছে, বাট এই 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা কোথায় রয়েছে হেডকোয়ার্টার, জেনেভা কোথায় অবস্থিত, সুইজারল্যান্ড, উই অল নো দ্যাট সুইজারল্যান্ড, তাই না। নেক্সট হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এবং এগ্রিকালচার ফান্ড ফর এগ্রিকালচার যেটা রয়েছে, খাওয়ার সঙ্গে যেটা যুক্ত, স্বর্ণ মনে রাখবে, ইতালির রোমে অবস্থিত আছে এদের হেডকোয়ার্টার। IMF কোথায় অবস্থিত, IMF এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক কোথায়, ওয়াশিংটন ডিসিতে। WDC সবাই জানো USA, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এটার হেডকোয়ার্টার। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার জানো তোমরা, নরওয়েতে অবস্থিত। ICCর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, হেগ কোথায়, নেদারল্যান্ডে অবস্থিত, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ICC মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং ICC মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তোমাদের কিছু সংক্ষেপে বলেছি কীভাবে টেকনিক মাথায় রাখবে। যদি শুরু হয় ওয়ার্ল্ড দিয়ে এবং শেষ হয় অর্গানাইজেশন দিয়ে, I দিয়ে শুরু হয় এবং O দিয়ে শেষ হয়, যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এদের হেডকোয়ার্টার সবসময় মনে রাখবে জেনেভাতে দেবে। কোথায় দেবে, জেনেভা। বেশিরভাগ ক্ষেত্রে যদি না পারো তবু তো আচ্ছা, যদি ফুডের সঙ্গে খাবারের সঙ্গে রিলেটেড কিছু থাকে সেটা হেডকোয়ার্টার কোথায় দেবে, রোম দিয়ে দেবে, রোম ইতালি। যদি পাওয়ার বলে, তাই ইউনাইটেড নেশন অ্যান্ড অল পাওয়ারের কথা বলে, তাহলে মনে রাখবে নিউ ইয়র্ক। যদি বলে যে টাকা পয়সা, ফান্ড অ্যান্ড অল, যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং টাকা, সেটা হচ্ছে মনে রাখবে কোথায়, WDC, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বাস এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে তোমাদের অনেকটা হয়ে যাবে, ওকে। এবার তোমাদের যেটা পরীক্ষা আসতে পারে, এবার সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কাঠমান্ডুতে। তোমরা জানো সার্ক কবে প্রতিষ্ঠিত হয়, 1985-এ। এছাড়াও বিমস্টেক রয়েছে, বিমস্টেকের হেডকোয়ার্টার তোমরা জানো বাংলাদেশে অবস্থিত। ADB যে রয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, যার হেডকোয়ার্টার কোথায়, মেনিলা কার রাজধানী, ফিলিপিন্সের রাজধানী, উই অল নো দ্যাট, ওকে। নেক্সট ভারতবর্ষের ইকোনমি কী ইকোনমি, ভারতবর্ষের ইকোনমি হচ্ছে মিক্সড ইকোনমি। কী ইকোনমি, মিশ্র ইকোনমি। পরীক্ষা আসবে কিন্তু ভারতবর্ষের মিক্সড ইকোনমি, ঠিক আছে। এবার দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষে দেখো ইকোনমির এখন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো আমরা। দেখো সব কিছু করলাম, এবার তো ইকোনমি করাচ্ছি, ইকোনমি থেকে যেসব প্রশ্ন আসতে পারে। তো নেক্সট হচ্ছে ইকোনমির 3টে সেক্টর রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা এগ্রিকালচার সেক্টর, একটা হচ্ছে ফরেস্ট সেক্টর, ঠিক আছে। আমি বললাম কি ইকোনমি 3টে সেক্টর রয়েছে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারি সেক্টরের মধ্যে কী কী পড়ছে সেটা মাথায় রাখবে। প্রাইমারি সেক্টরের মধ্যে যেসব থাকে, যে রয়েছে আমাদের খেটে খাওয়া লোক, যেটা আমাদের ন্যাচারাল রিসোর্সেস যদি বলো, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। যেমন হচ্ছে কৃষিকাজ, বন, মাছ,
জ্বালানি এসব কিছুর মধ্যে আসবে। প্রাইমারি সেক্টরের মধ্যে আসবে যেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। সেকেন্ডারি সেক্টরের মধ্যে আসবে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, যেটা আমার শিল্প উদ্যোগ যেটা রয়েছে সেটা কিন্তু মনে রাখবে ম্যানুফ্যাকচারিং সেক্টর। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের এটা বলি যে এই যে প্রাইমারি সেক্টরকে আমরা বলি রেড কলার জব বলি, কী বলি রেড কলার, আর ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আমরা ব্লু কলার জব বলি, এবং সার্ভিস সেক্টর মানে হচ্ছে যারা চাকরি করছে তাদের টার্সিয়ারি সেক্টর বলবো, যেটা হচ্ছে টেলিফোন কোম্পানিতে যারা টেলিফোন অপারেটর রয়েছে, যারা তুমি কল সেন্টারে কাজ করছে, যারা স্কুল টিচার, তাদেরকে আমরা কুইনারি বাট অত যারা সার্ভিস দিচ্ছে বেসিক্যালি সেটাকে আমরা টার্সিয়ারি সেক্টর বলবো। তাদেরকে বলা হয় হোয়াইট কলার জব। যারা টার্সিয়ারি সেক্টরে চাকরি করছে তাদের হোয়াইট কলার জব বলা হয়, তাই না? এবার একটা ভারতবর্ষের যে ইকোনমি, তার আমরা যদি পথপ্রদর্শক বলি, দাদাভাই নরোজি বলে একজন রয়েছেন, তোমরা জানো। তিনি ভারতীয় হয়ে সারা ব্রিটিশ পার্লামেন্টে প্রথম চয়নিত বা নির্বাচিত প্রার্থী, প্রথম ভারতীয় যিনি নির্বাচিত হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে, তিনি হচ্ছেন দাদাভাই নরোজি। তার লেখা বই, তৎকালীন সময় তিনি ইকোনমি নিয়ে একটা বই লিখেছেন ভারতবর্ষে, সেটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষে যে ইকোনমি, যে আমাদের সম্পদের নির্গমন হচ্ছে, সেই ব্যাপারে প্রথম কনসেপ্ট দেন হচ্ছে আমার দাদাভাই নরোজি। তিনি ভারতবর্ষের প্রথম মানুষের ন্যাশনাল ইনকাম, মানুষের পার ক্যাপিটা ইনকাম, সেসব তিনি তখনকার দিনে তিনি ক্যালকুলেট করেন, ভাবা যায়। এবার ডিমনিটাইজেশন, তোমরা ভাবছো যে 2016 সালে 500 এবং 1000 টাকার নোট তো গেল, তাই না? তার আগেও কিন্তু একবার ডিমনিটাইজেশন হয়েছে, কবে? 1978 সালে। তো ভারতবর্ষের নোটে দুবার ডিমনিটাইজেশন হয়েছে, 8ই নভেম্বর 2016 সালে একবার, 1978 সালে একবার, তাই না? ব্যাংক তোমাদের বলি, ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, কবে? 1770 সালে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1885 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরীক্ষা তো আসবেই এটা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1935 সালে, এটা মনে রাখবে। এটার যে প্রথম গভর্নর ছিল ওসবর্ন স্মিথ। দেখো, আমরা সব কিছু পড়বো, ঠিক আছে, সব কিছু পড়বো। তোমরা যারা ভালো করে আমার কাছে পড়তে যাচ্ছ, দেখতে পাচ্ছ আমি কী কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি। এছাড়া আমি যখন অঙ্ক করাই, তোমরা যারা আমার কাছে পড়ে তারা জানে আমি কত মানে ম্যাজিকের মতো অঙ্ক হচ্ছে। তো যারা যারা পড়তে চাও, তোমাদের আমি বলেছি, আর শেষে একটা নাম্বার দিয়েছি, সেখানে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে? সো এবার দেখি, এবার নেক্সট হচ্ছে একটা যে মনে রাখবে, ভারতবর্ষে 1969 সালে মনে রাখবে 14টা ব্যাংকের কী হয়েছে? জাতীয়করণ হয়েছে, ন্যাশনালাইজেশন হয়েছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাংক ন্যাশনালাইজেশন। তো মনে রাখবে কবে হয়েছে? 1969 সালে 14টা ব্যাংকের হয়েছে, পরীক্ষা আসবে। এবং 1980 সালে 6টা ব্যাংকের কী হয়েছে? ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে, এটা মাথায় রাখবে, ওকে? এবার নেক্সট মনে রাখবে এক্সিম ব্যাংক এবং নাবার্ড ব্যাংক। এক্সিম ব্যাংক যেন ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত, পরীক্ষা আসবে। এবং নাবার্ড ব্যাংক কৃষিকাজের সঙ্গে যুক্ত, পরীক্ষা আসবে তোমাদের। যে নিচের মধ্যে কোনটা কৃষিকাজ নিয়ে কাজ করে? কৃষিকাজ, কৃষি ঋণ, পোলট্রি ফার্মের রিল ফিল সব কে দেখে এটা নাবার্ড। এবং ভারতবর্ষের বাইরে এক্সপোর্ট যদি আমরা কিছু করি, ইম্পোর্ট এক্সপোর্ট, সেই ব্যাপারে কে দিচ্ছে? এক্সিম ব্যাংক। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? এই দুটোই 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আইডিবিআই ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1964। আইডিবিআই এইচডিএফসি ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1977 ইয়েস। সিডবি ব্যাংক, যেটা হচ্ছে তোমাদের যে লঘু উদ্যোগ রয়েছে তাদেরকে লোন দেওয়ার জন্য এটা তৈরি হয়েছে, সেটা কবে? 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? ইনফ্লেশন কাকে বলে? ইনফ্লেশন কাকে বলবো? সাপোজলি সবার কাছে টাকা চলে আসলো, সবার কাছে ভারতবর্ষে সবার কাছে টাকা চলে আসলো 10 লাখ করে। এবার সবার কাছে যদি 10 লাখ টাকা চলে আসে, তখন কী হবে? যে সবাই যদি রয়্যাল এনফিল্ড বাইক কিনতে চায়, তো রয়্যাল এনফিল্ড বাইক সবাই করবে, কিনতে যাবে তখন। আর যখনই এটা চাহিদা বাড়বে, তখন দাম বাড়বে কিনা বলো? তো মনে রাখবে, যখন মার্কেটে কোনো একটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং টাকার ভ্যালু কমে যাচ্ছে, আগে যেমন 10 টাকায় যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেই জিনিসটা 20 টাকা পাওয়া যাচ্ছে, এখন টাকার ভ্যালু যখন কমে যায় এবং জিনিসের দাম বাড়ছে, সেটাকে আমরা বলবো, আমরা বেসিক্যালি ইনফ্লেশন কাকে বলে? টাকা যখন ভ্যালু কমে যাবে সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো। এই মুদ্রাস্ফীতি হলে লাভ কার পরীক্ষা আসে? এটা WBCতে বারবার জানো, যারা ঋণ দিয়েছে, ঋণদাতা যে রয়েছে তার লস, এবং ঋণ যাই গ্রহণ করেছে তার কিন্তু লাভ। তো পরীক্ষা আসবে মুদ্রাস্ফীতি হলে কার লাভ হয়, কার লোকসান হয়, তাই না? রেপো রেট কাকে বলে? রেপো রেট মনে রাখবে, যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টাকা নিচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কে টাকা নিচ্ছে? ব্যাংক যখন টাকা নিচ্ছে সেটা হচ্ছে রেপো রেট। আর যখন মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের থেকে টাকা নিচ্ছে, মনে রাখবে কী বললাম আমি? ব্যাংক থেকে যখন টাকা নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা রিজার্ভ রেপো রেট। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যখন ব্যাংক টাকা নিচ্ছে সেটা হচ্ছে, বেসিক্যালি আমি এইভাবে লিখতে পারি, এটা যদি ব্যাংক হয় এটা রিজার্ভ ব্যাঙ্ক থেকে। তো এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন ব্যাংক থেকে টাকা নেবে সেটাকে আমরা কী বলবো? রিজার্ভ রেপো রেট। আর যখন আমাদের রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা নেবে তখন সেটাকে আমরা কী বলবো? রেপো রেট বলবো। তো মনে রাখবে, এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে কিন্তু মনে রাখবে। 5 ইয়ার প্ল্যান, তোমরা জানো 5 ইয়ার প্ল্যান যেটা আছে সেটা রাশিয়ার থেকে নেওয়া হয়। কোথা থেকে নেওয়া হয়? এই কনসেপ্টটা রাশিয়া থেকে নেওয়া হয়। 5 ইয়ার প্ল্যান যে পঞ্চবার্ষিক যে কমিশন, সেটা 1950 সালে শুরু হয়, এবং 5 ইয়ার প্ল্যান শুরু হয় ভারতবর্ষে 1951 থেকে। প্রথম বর্ষ যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে ফোকাস করা হয় কি? যে এগ্রিকালচার, কৃষিতে ফোকাস করা হয়। নেক্সট 5 ইয়ার প্ল্যানে কি? যে ইন্ডাস্ট্রি বা শিল্পে ফোকাস করা হয়। থার্ড 5 ইয়ার প্ল্যান, সেটাতে কী ফোকাস করা হয়? গ্রিন জানো তোমরা। থার্ড যে
দেখো সালটা দেওয়া হয়েছে কবে শুরু হয়, তারপর 5 বছর অ্যাড করা যায় আর কি। থার্ড যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটাতে কিন্তু গ্রিন রিভলিউশন, তো প্রশ্ন আসবে যে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, কোনটা? থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 1969 সালে শুরু হয়। এই হোয়াইট বিপ্লব যেটা রয়েছে আমাদের অপারেশন ফ্ল্যাট, সেটা হচ্ছে দুগ্ধ বিপ্লব, সেটা হচ্ছে কবে, কোনটার সঙ্গে যুক্ত? ফোর্থ 5 ইয়ার প্ল্যানের সঙ্গে যুক্ত। ইন্দিরা গান্ধী একটা স্লোগান চালায় যেটা হচ্ছে গরিবি হাটাও, সেটা কোন 5 ইয়ার প্ল্যানের সঙ্গে যুক্ত? ফিফথ 5 ইয়ার প্ল্যানের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এর মাঝখানে আমার 5 ইয়ার প্ল্যান মাঝখানে গ্যাপ হয়, তো 3বার হয় এই জিনিসটা, বাট আমাদের একটাই মনে রাখতে হবে যে প্ল্যান হলিডে কবে হয়েছিল, 1966 থেকে 1969 পর্যন্ত, ঠিক আছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা কিন্তু WBCতে আগে রয়েছিল, এবার এই প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে হবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা রয়েছে, ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, কাউন্সিল কবে এটা প্রতিষ্ঠিত হচ্ছে? এটা কিন্তু মনে করো 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এস্টিমেট কমিটি কবে, এটা সিজিলে প্রশ্ন আসছে মেইনসে এবার। এস্টিমেট কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1950 সালে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার তোমরা জানো ভারতবর্ষের যে এগ্রিকালচার সেক্টরটা রয়েছে সেখানে মনে রাখবে কতজন লোক কাজ করছে, এটা লোক, ভারতবর্ষে 58% লোক কাজ করছে, এবং আমাদের জিডিপির মাত্র 17% সেখান থেকে এগ্রিকালচার সেক্টর থেকে আসছে। এবং ইন্ডাস্ট্রিতে কাজ করছে হচ্ছে আমাদের, ইন্ডাস্ট্রিতে কাজ করছে আমাদের 17%, কত কাজ করছে? 17% লোক কাজ করছে, বাট আমাদের জিডিপিতে কত? এত পার্সেন্ট, বা আমাদের যে জিডিপির বেশিরভাগটা আসে কত? সার্ভিস সেক্টর থেকে, মনে রাখবে প্রায় 52%, ওকে। এবার LIC কবে? LIC সবাই জানো, LIC প্রতিষ্ঠিত হচ্ছে 1956 সালে। ইডডাই কি? ইডডাই হচ্ছে ভারতবর্ষের যত সব ইন্স্যুরেন্স রয়েছে, যত সব ইন্স্যুরেন্স কমিটি, যেমন হচ্ছে ভারতের ব্যাঙ্ককে রেগুলেট করে RBI, ইন্স্যুরেন্স কোম্পানিতে রেগুলেট করেছে, কোম্পানিকে রেগুলেট করে IRDAI, ঠিক আছে। এবার কবে প্রতিষ্ঠিত হয়? এটা 2000 সালে করেছে। সেবি তোমরা জানো স্টক এক্সচেঞ্জে যত কিছু হচ্ছে সেটাকে কি কন্ট্রোল করছে? আমাদের সেবি। তো স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1988 সালে প্রতিষ্ঠিত হয়। BSE, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা রয়েছে সেটা কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট, 1875 সালে। এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1990 সালে, এটা মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। নেক্সট ট্যাক্স অনেক রকমের হতে পারে, বাট আমরা 2 ধরনের মনে রাখবো, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, এটা ইনডিরেক্ট ট্যাক্স। এটা বেসিক্যালি তোমাদের 2 ভাগে ভাগ করা যায়। তো ডিরেক্ট ট্যাক্সের মধ্যে কারা পড়ছে? যেমন ডিরেক্টলি আমরা মানুষ যখন আমাদের ইনকামের উপর ট্যাক্স দিই, যেমন ইনকাম ট্যাক্স দিই, কর্পোরেট ট্যাক্স দিই, ওয়েলথ ট্যাক্স দিই, সেসব কিছুর মধ্যে পড়বে, ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়বে। বা জিএসটি আমরা কি ডিরেক্টলি দিই না, আমরা যখন জিনিস কিনছি আমরা পরোক্ষভাবে আমাদের পকেট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। জিএসটি এবং এক্সাইজ ডিউটি এর মধ্যে পড়ে। WBCতে প্রশ্ন ছিল এর উপর, তাই না। জিএসটি কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে আসে? তোমাদের মাথায় রাখতে হবে এটা 101 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি ভারতবর্ষে আসে, ঠিক আছে। পলিটির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো যেটা তোমাদের কাজে লাগবে, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট ভারতবর্ষে প্রথম কবে আসে? 1773 সালে। নেক্সট হচ্ছে পিটসের ভারত শাসন আইন কবে আসে? 1784 সালে। ক্রাউন রুল যেন মহাবিদ্রোহ হয় 1857 সালে, তারপরে ভারতবর্ষে ক্রাউন রুল শুরু হয় কবে? 1858 সালে। মল্লে মিন্টো অ্যাক্ট কবে আসে? 1909 সালে। মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট কবে আসে? 1919 সালে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে আসে? 1935। এবং ড্রাফটিং কমিটি, যে আমাদের সংবিধান রচনা করার জন্য আমরা গণপরিষদ তৈরি করা, জানো গণপরিষদ তৈরি করা হয়েছে কিনা? সেই গণপরিষদ কিছু কমিটি তৈরি করে দেয়, সেই কমিটি কিছু হেড ছিলেন আমাদের সংবিধান রচনার জন্য। সংবিধান রচনা করতে আমরা জানি 2 বছর 11 মাস 18 দিন বা 17 দিন, অনেক বই দেওয়া আছে, 17 দিন সময় লাগে। এই যে সময়টার মধ্যে ড্রাফটিং কমিটি হেড কে ছিল? ড্রাফটিং কমিটি হেড ছিল হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। স্টিয়ারিং কমিটি হেড কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি হেড ছিল জওহরলাল নেহরু, মনে রাখবে। গণপরিষদ তখন প্রতিষ্ঠিত হয় জানো 1946 সালে 9th মে। প্রথম অধিবেশন হয় 16 ডিসেম্বর 1946 সালে। দেখো এত কিছু রয়েছে, আমি তোমাদের যখন পড়াবো খুব মজা পেয়ে যাবে। এখন তোমাদের শর্টকাটে পড়াচ্ছি, যখন আমি পড়াবো খুব আস্তে পড়াবো, এখন যখন পুরো স্পিডে পড়ছি হয়তো তোমাদের অনেক বুঝতে অসুবিধা হচ্ছে, বাট তোমাদের যেহেতু সময় কম, তোমাদের সময় বাঁচানোর জন্যই করছি আমি, তাই না। কিছু মেডিসিন টিয়ে থাকবে, বাট সেটা দিয়ে কিন্তু তোমার লাভ হয়, তাই না। তো সেটার জন্য আমি করছি এটা, ওকে। সো গণপরিষদের অস্থায়ী যে সভাপতি ছিলেন প্রথম, তিনি হচ্ছে সচিদানন্দ সিনহা। স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, এটা মাথায় রাখতে হবে। তারপর নেক্সট হচ্ছে দলহীন রাষ্ট্রের কথা কে বলেন? দলহীন রাষ্ট্রের কথা এবং সংবিধানের ধারণা দেন হচ্ছে মানবেন্দ্রনাথ রয়। সংবিধান কবে গ্রহণ করা হয়? 1949 সালে 26 নভেম্বর। WBP ওয়েস্ট বেঙ্গলের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কবে কার্যকরী হয় সংবিধান? 1950 সালে 26 জানুয়ারি এটা কার্যকরী হয়। এবার ধারা, ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয় তখন ধারা ছিল 395টা, তালিকা ছিল 8টা এবং অংশ ছিল 22টা। বর্তমানে কটা? 450টার মতো কি ধারা রয়েছে, এবং
তালিকা এখন 12টা রয়েছে এবং অংশ 22টায় রয়েছে, মানে 7 নম্বর তালিকায় কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। 7 নম্বর তালিকা নয়, 7 নম্বর অংশ, 7 নম্বর পার্টটা ক্যান্সেল হয়ে গেছে এখন, ঠিক আছে। মৌলিক অধিকার প্রশ্ন আছে, ভারতের সংবিধানে অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো বিভিন্ন দেশের সংবিধান থেকে যেটা ভালো ভালো ব্যাপার আছে সেই জিনিসগুলো কিন্তু ভারতীয় সংবিধান নেওয়া হয়। এই জন্য ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বড় সংবিধান। যদি তোমাদের প্রশ্ন আসে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়, ইউএসএতে। জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়, জার্মানি থেকে নেওয়া হয়। মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে, রাশিয়া। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি বা নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়, সেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়। সংবিধান সংশোধন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়, সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়, ঠিক আছে। 42তম সংবিধান সংশোধনকে ভারতকে 42তম যে সংবিধান সংশোধন রয়েছে সেটাকে বলা হয় ভারতবর্ষের মিনি কনস্টিটিউশন, তাই না। মানে এটার মধ্যে মনে করি ভারতবর্ষের সংবিধানে 3টে কথা যোগ হয়, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি কথাটা যোগ হয়। এবং এই সময় ভারতবর্ষের সংবিধানে শরণ সিং কমিটি, কোন কমিটি, শরণ সিং কমিটির রিকমেন্ডেশন অনুসারে কী করা হয়, ফান্ডামেন্টাল ডিউটিস যেটা হচ্ছে ভারতীয় সংবিধানে অ্যাড হয়। এবং তালিকা তোমরা জানো, তালিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তালিকা প্রত্যেকের 12টা তালিকায় পড়তে হবে। বাট এখন যেহেতু সময় নেই, যে কটা পরীক্ষা বারবার আসে সেই কটা বলছি। 7 নম্বর তালিকার মধ্যে থাকবে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক। 8 নম্বর তালিকায় 22টা ভাষা রয়েছে আমাদের, ইংরেজি বাদ দিয়ে কিন্তু, হ্যাঁ ইংলিশ নেই এই 22টার মধ্যে। এবং 9 নম্বর তালিকার মধ্যে রয়েছে কি, প্রথম ভারতবর্ষের যে সংবিধান সংশোধন, প্রথম অ্যামেন্ডমেন্ট, যেটা 1951 সালে ভূমি রাজস্ব। তো নেক্সট 10 নম্বর সংশোধন হচ্ছে এডিএল মানে হচ্ছে 1985 সালে আছে, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন মানে হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন, বাংলায় লিখে নিই দল ত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, বা অ্যান্টি ডিফেকশন ল। তারপরে 11 নম্বর সংবিধান সংশোধন কী হয়, 73তম সংবিধান মানে 11 নম্বর তালিকায় কী রয়েছে, 73তম সংবিধান সংশোধন 1992 সালে। আগের বার WC এই প্রশ্ন আসছে জানো, পঞ্চায়েতি রাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এবং 12তম তালিকায় কী রয়েছে, 74তম সংবিধান সংশোধন 1992 সালে আছে, মিউনিসিপ্যাল বা আমাদের কী বলবো নগরপালিকা। এবার কিছু ধারা বলছি, 1 থেকে 4 নম্বর ধারা ভারত এবং তার রাজ্য সম্পর্কে বলা আছে, 5 থেকে 11 নম্বর ধারা কী হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে বলা আছে, 12 থেকে 35 নম্বর ধারা মৌলিক অধিকার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোন মৌলিক অধিকার কী রয়েছে আমরা সব পড়বো, বাট ইম্পর্টেন্ট যে কটা সে কটা দিই। 16 নম্বর তালিকায় মনে করি সরকারি চাকরিতে সবার সমান অধিকার, তোমাদের সরকারি চাকরি দিচ্ছ আজকে, যে ভালো পড়বে সেই চাকরি পাবে, তাই না। ইট ডাজন্ট ম্যাটার তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, কোনো যায় আসে না, তাই না। খ্রিস্টান হও, সেখানে যে ভালো পড়াশোনা করবে সেই চাকরি পাবে। তো সরকারি চাকরিতে সবার সমান অধিকার, কত নম্বর ধারা অনুসারে, 16 নম্বর। তোমরা যে পরীক্ষা দিচ্ছ MTS, তাই না, এটা তাহলে কোন ধারার জন্য, 16 নম্বর ধারার জন্য সংবিধানের আমরা ইকুয়াল অপরচুনিটি পাচ্ছি, ওকে। 17 নম্বর ধারায় কী রয়েছে, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি দূরীকরণের কথা বলা হয়েছে। 19 নম্বর তালিকায় স্বাধীনতার অধিকারে বলা হয়েছে। 25 থেকে 28 নম্বর তালিকায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 32 নম্বর যে ধারা রয়েছে সেখানে সেটাকে বলে সংবিধানের আত্মা বলা, এবং কী বলে ডক্টর বি আর আম্বেদকর বলছে এই কথাটা, ঠিক না। তো মনে রাখবে ভারতের সংবিধানের আত্মাকে বলে 32 নম্বর ধারাকে বলা হয়। এই ধারাতে কী বলা হয়েছে, যে উপরে যে কোনো মৌলিক অধিকারগুলো যদি কোনো কারণে লঙ্ঘিত হয়, যে কোনো লোক তিনি কী হবে, সুপ্রিম কোর্টে যেতে পারবেন বা হাইকোর্টে যেতে পারবেন। মনে রাখবে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা কটা, 6টা। আগে 7টা ছিল, এখন কটা রয়েছে, 6টা রয়েছে, সেটা মাথায় রাখবে, ওকে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এবার 32 নম্বর ধারা, এবং তোমাদের আরেকটা কথা বলছি, 44 নম্বর ধারায় মনে হবে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে, ঠিক আছে। ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে কত নম্বর ধারায়, 44 নম্বর ধারায়। 12 নম্বর ধারায় রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। 61 নম্বর ধারায় রাষ্ট্রপতি যে অপসারণ করতে চাই, আচ্ছা শুনো, রাষ্ট্রপতি কিছু অপারেশন করতে চাই কত নম্বর ধারায়, 61 নম্বর। এবার রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত দরকার, তোমার 35, এবং তিনি 5 বছরের জন্য নিয়েছি, তখন এটা তো সবাই জানো। এবার যে কোনো লোক যদি ফাঁসিদণ্ড দেওয়া হয়, যে কোনো কিছু, সেটাকে ক্ষমা করার একজনের ক্ষমতা রয়েছে ভারতবর্ষে, রাজ্যপালেরও রয়েছে, বাট ক্ষমা করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। কত নম্বর ধারা অনুসারে ইনি এই ক্ষমতার তিনি কাজে লাগাতে পারেন, 72 নম্বর ধারা অনুসারে, ঠিক আছে। 110 নম্বরের ধারায় মানি বিলের কথা বলা হয়েছে। 112 নম্বর ধারায় বাজেটের কথা বলা হয়েছে, ঠিক আছে। 148 নম্বর ধারায় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কথা বলা হয়েছে। এবার তোমরা জানো ভারতবর্ষের সংবিধানে 7 নম্বর তালিকায় কেন্দ্র এবং রাজ্যের কথা বলা হয়েছে, কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের কথা বলা হয়েছে, তোমরা জানো কত নম্বর তালিকায়, 7 নম্বর তালিকায়। এবং এখানে কতগুলো লিস্ট হয়েছে, ইউনিয়ন লিস্ট, মানে কিছু কিছু ব্যাপার রয়েছে যেখানে শুধু কেন্দ্রের ক্ষমতা, যেমন হচ্ছে আর্মিতে রাজ্যের কোনো ক্ষমতা নেই, পুরো ক্ষমতা কেন্দ্রের, সেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট। নেক্সট হচ্ছে কনকারেন্ট লিস্ট, যে দুটো ব্যাপারে দুজনেই, কেন্দ্র এবং রাজ্য দুজন মিলে এখানে ডিসিশন নিতে পারবে, এই ব্যাপারে, এটাকে বলা হয় আমাদের কনকারেন্ট লিস্ট। যেমন বিবাহ, সংবাদপত্র, এই ব্যাপারটা এখানে রয়েছে। স্টেট লিস্টের মধ্যে যেমন রয়েছে পুলিশটা রয়েছে, এবং রাজ্যের শৃঙ্খলা রয়েছে, আইন শৃঙ্খলা, সেটা কিন্তু ইয়ার আন্ডারে। তো প্রশ্ন আসবে তোমাদের আইন শৃঙ্খলা কার আন্ডারে রয়েছে, সেটা স্টেট লিস্টে রয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে। যেমন রেল সেন্ট্রাল গভর্নমেন্টের, তো ইউনিয়ন লিস্টে, তাই না। এবং 280 নম্বর তালিকায় কী আছে, ফিনান্স কমিশনের কথা বলা আছে, তাই না।
এবার তোমরা জানো 324 নম্বর ধারায় ইলেকশন কমিশনের কথা বলা আছে, ইলেকশন কমিশন এর কথা বলা আছে 324 নম্বর ধারায়, এবং 326 নম্বর ধারায় কি ভোটদানের অধিকারের কথা বলা হয়েছে। এবার হচ্ছে এমার্জেন্সি, ভারতবর্ষে 3 ধরনের এমার্জেন্সি আছে। একটা 352 নম্বর ধারায় হচ্ছে ন্যাশনাল জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারায় দেখো 4 যোগ করলেই পাবে তোমরা, ঠিক আছে। এইসব খুব ইজিলি পড়াবো, যখন পড়াবো তোমাদের রক্তে ঢুকে দেবো, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। আর ফর দ্য টাইম বিং পরীক্ষা যেহেতু সামনে রয়েছে, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু করেছি, ওকে। তো 352 নম্বর ধারায় ন্যাশনাল জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে, এবং 356 নম্বর ধারায় প্রেসিডেন্টের কথা বলা হয়েছে, রাষ্ট্রপতি, এবং 360 নম্বর ধারায় কি ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে। 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন, আমরা সংবিধান কীভাবে সংশোধন করবো সেই ব্যাপারে আমাদের কনসেপ্টটা দেওয়া আছে ওখানে। এবার কিছু সংবিধান সংশোধন রয়েছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা করবো। যেমন হচ্ছে 36 অ্যামেন্ডমেন্ট 1975 সালে হয়, কিসের জন্য? সিকিমে ভারতবর্ষে পূর্ণ রাজ্যের একটা মর্যাদা পায়। 44তম সংবিধান সংশোধন তোমরা জানো 1978 সালে হয়, 300A নম্বর ইয়াতে কী চলে যায়, 44তম 1978 সালে হয়, এবং 300A নম্বর ধারে কী চলে যায়, জমির অধিকার, মানে কী বলা হয়, প্রপার্টি, তারপর বাংলা কী বলবো, সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার। প্রশ্ন হবে সম্পত্তির অধিকার যেটা ছিল সেটা আগে মৌলিক অধিকার ছিল, বাট এখন মৌলিক অধিকার নেই, সেটা কি চলে গেছে, এখন আইনগত অধিকারে রয়েছে। এবং কত নম্বর ধারা এখন 300A, এটা কবের মাধ্যমে হয়? 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, কত 1978 সালে। আর তোমরা জানো 42তম সংবিধান সংশোধন কবে হয়? 1976 সালে, সেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, তোমরা সবাই জানো, ঠিক আছে। এটা আমি আগে করেছি তাই এটা আর লিখিনি এখানে। 52 নম্বর অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে 1985 সালে জলত্যাগ বিরোধী আইন। 56th অ্যামেন্ডমেন্ট 1987 সালে গোয়া ভারতবর্ষের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 61তম সংবিধান সংশোধন কবে? 1989 সালে হয়। কী হয়, ভোটদানের বয়স আগে 21 ছিল, 21-এর নিচে কেউ ভোট দিতে পারতো না, এখন ভারতবর্ষে ভোট কি 18-তে দিতে পারে? এটা পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের প্রিয় প্রশ্ন, যারা পুলিশের পরীক্ষা দিয়ে যাচ্ছে, এটা আসছে, ধরে রাখো। 73rd অ্যামেন্ডমেন্ট মনে রাখবে, পঞ্চায়েতি রাজ্যের সঙ্গে যুক্ত কবে? 1992 সালে, তোমাদের বলছি, WCC এসছে আগেরবার। 100তম সংবিধান সংশোধন হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের 3 বিঘা করিডোরে যে জমি আদান প্রদান হলো, লোকজন আদান প্রদান হলো, এই ব্যাপারটা কত নম্বর ধারায় আছে, কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আছে আসছে ভারতবর্ষে, সেটা 100তম। এবং 101 নম্বর ধারা 101তম অ্যামেন্ডমেন্ট অনুসারে কী আছে, জিএসটি ভারতবর্ষে অ্যাড হয়েছে, তাই না। আর তোমরা জানো সারা পৃথিবীতে জিএসটি প্রথম চালু হয় ফ্রান্সে, ভারতবর্ষের মধ্যে কোথাও আসামে চালু হয়, তাই না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হিস্ট্রি, ইতিহাসে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো যেটা তোমরা খুব লাভবান হবে, ঠিক আছে। হিস্ট্রি, হরপ্পা সভ্যতা জানো হরপ্পা সভ্যতা কী আবিষ্কার করে? 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করে। মহেঞ্জোদারো সভ্যতা কী আবিষ্কার করে? 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে। লোথাল ভারতবর্ষের একটা প্রাচীনতম বন্দর, গুজরাটে অবস্থিত, মনে রাখবে। এটা কী আবিষ্কার করবে, পরীক্ষা আসবে না, সো ইউ ডোন্ট নিড টু রিড অ্যাবাউট দ্যাট। মেহেরগড় যে সভ্যতা রয়েছে কী আবিষ্কার করে? জাফরাসোয়া জাভেজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধোলাভিরার একটা জায়গা, যেটা নিউয়েস্ট ডিসকভার্ড হরপ্পান সাইট, যেটা বর্তমানে কোথাও অবস্থিত? গুজরাটে অবস্থিত, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, হরপ্পার যে লোকজন ছিল তাদের পূজ্য দেবতার নাম ছিল আদিশিব, ওকে, পশুপতিনাথ, আদি পশুপতিনাথ, ওকে। তো জৈন ধর্ম, তোমরা জানো জৈন ধর্মের যে প্রবর্তক তার নাম হচ্ছে ঋষভদেব, তার লেখা যে জৈনদের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ এবং দ্বাদশ অঙ্গ। জৈনদের প্রথম যে সংহতি হয় ধর্ম সম্মেলন, সেটা 300 BC-তে হয়, এবং দ্বিতীয়টা তা কবে হয়? 500 AD-তে হয়, খ্রিস্টাব্দ। এটা যে BC মানে খ্রিস্টপূর্বাব্দ, আর AD মানে খ্রিস্টাব্দ। বৌদ্ধ ধর্ম জানো, গৌতম বুদ্ধ প্রচার করে। বৌদ্ধ ধর্মের জন্ম কবে হয়? 560 BC-তে, খ্রিস্টপূর্বাব্দে। এদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। এবং বুদ্ধদেব আমাদের গৌতম বুদ্ধ কবে মারা যান? 486-তে মারা যান, ঠিক আছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা। নেক্সট হচ্ছে 483-তে, এটা হচ্ছে বৌদ্ধ সংহতি। প্রথম বৌদ্ধ সংহতি জানো তোমরা অজাতশত্রু করে। প্রথম বৌদ্ধ সংহতি কবে হয়? 483-তে। সো এখন তোমরা দেখতে পাচ্ছ, তো প্রথম বৌদ্ধ সংহতি যেটা হয় সেটা কবে হয়? 483 BC-তে, খ্রিস্টপূর্বাব্দে হয়। তবে তার 100 বছর পরে 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়, এবং 250 BC-তে কী হয়? থার্ড, মানে বিফোর ক্রাইস্ট BC মানে থার্ড বৌদ্ধ সম্মেলন হয়। এবং সবার শেষ বৌদ্ধ সম্মেলন কত? 78 AD-তে হয়, এবং সেটা কনিষ্কের সময়, তোমরা জানো কনিষ্ক। প্রথমটা হয় অজাতশত্রুর সময়, দ্বিতীয়টা হচ্ছে তোমার কালাশোক বা কাকবর্ণের সময় হবে, এবং তৃতীয়টা হচ্ছে অশোকের সময় হবে, এবং চতুর্থটা কনিষ্কের সময় হবে। যখন আমরা ইতিহাস পড়বো খুব ভালো করে পড়বো, ঠিক আছে না, ওকে। আমরা নেক্সট পার্টে, আচ্ছা, অশোক সম্পর্কে জানি। অশোক আমরা জানি মৌর্য বংশের রাজা, এবং তিনি প্রিয়দর্শিনী উপাধি নিয়েছেন, দেবনাম প্রিয় উপাধি নিয়েছেন, তাই না। পরীক্ষা আসবে দেবনাম প্রিয় উপাধি কে নেয়। এবং মনে রাখবে তোমার যে অশোকের রাজা অভিষেক কবে হচ্ছে? 273 BC-তে। সিংহাসনে বসেন কবে? 269 BC-তে।
এবং কলিঙ্গ যুদ্ধ কবে লড়েন তিনি হচ্ছে 261 বিসিতে। 250 কি হলো বৌদ্ধ সংহতি হলো কি তৃতীয় বৌদ্ধ সংহতি হলো এখানে, তাই না? এবং 232 বিসিতে মানে বিফোর ক্রাইস্ট থেকে মারা যান অশোক, মারা যান, এটা মাথায় রাখবে, তাই না? এবং অশোকের সময় যেন চারিদিকে ধর্ম বৌদ্ধ ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই না? ওকে, এখন দ্বিতীয় কথপিসিস যে রয়েছেন কুষাণ বংশের রাজা, তিনি কিন্তু স্বর্ণ মুদ্রা ভারতবর্ষে প্রথম চালু করেন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা প্রচুর এসেছে যে স্বর্ণ মুদ্রা কার সময় চালু হয়। এবার নালন্দা বিশ্ববিদ্যালয় তোমরা জানো কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। প্রিন্স অফ পিলগ্রিম কাকে বলা হয়? যারা ভ্রমণকারীদের রাজপুত্র বলা হয় হিউয়েন সাংকে। তোমরা সবাই জানি হিউয়েন সাং কার সময় আসে? হর্ষবর্ধনের সময় আসে। হিউয়েন সাংয়ের লেখা বইয়ের নাম হচ্ছে সি ইউকি। আবার তোমরা দেখতে পাচ্ছ এই ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? এবং তোমাদের জন্য এই ভিডিও হয়তো আমি ফেসবুক পেজেও একটা করব, যাতে বেশি জনের কাছে পৌঁছায়, তাই না? দেখো এতদিন থেকে আমি পড়াচ্ছি, আমার এখানে যারা যারা পড়ছে আমাদের ফিজিক্যালি অফলাইনে যারা পড়ছে আমার কাছে, তো তারা উপকৃত হয়েছে। এবং এবার দেখো এসএসসি জিডি রেজাল্ট দিয়েছে, 1-2 জন বাদ দিয়ে সবাই পাস করেছে আমার এখানে, ঠিক আছে? এবার দেখো অনেকে আছে, দেখো আমি কোথা থেকে পড়াচ্ছি, আমি যে জায়গায় পড়াচ্ছি সেটা হচ্ছে আমার গ্রামে, একটা প্রচণ্ড গ্রাম্য এরিয়ায়, যেখানে অনেকেই যারা রয়েছে যারা বিদেশ কেটে এসছে, তাই না? বাইরে কাজ করে, অনেকে ভুটান কেটে এসছে, অনেকে, বা তারা যখন জবটা পায় দেখো তাদেরকে তৈরি করার খুশিটাই আলাদা, তাই না? দেখো যারা ভালো তাদেরকে ভালো করা তো খুবই একটা কঠিন কাজ নয়, বাট গ্রাসরুট লেভেল থেকে তৈরি করা এটার খুশিটাই আলাদা, তাই না? আমি খুব খুশি এবং তাদের প্রতি খুব গর্বিত এবং তাদের কাছ থেকে যে ভালোবাসা পাই। তো আমি চাই যে এই যে আমার যে তোমাদের যে গাইডেন্সটা যেন আমি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারি। তার জন্য তোমরা একটু সাহায্য করো আমাকে। কীভাবে সাহায্য করবে? টাকা পয়সার দরকার নেই, জাস্ট চ্যানেলটাকে শেয়ার করো, তাই না? ওকে, তো নেক্সট হচ্ছে তোমরা জানো ভারতবর্ষে যদি প্রথম মুসলিম আক্রমণ বলা হয় সেটা হচ্ছে মনে রাখবে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আক্রমণ করে প্রথম। তখন পাঞ্জাবে তখন সিন্ধের রাজা ছিলেন দাহির। তো প্রথম যে যুদ্ধ 712 খ্রিস্টাব্দে প্রথম অ্যাটাক করে মোহাম্মদ বিন কাসিম, সেই যুদ্ধের নাম হচ্ছে রাওয়ারের যুদ্ধ। কার মধ্যে? মোহাম্মদ বিন কাসিম এবং একটা হিন্দু রাজা ছিল দাহিরের মধ্যে। নেক্সট যেটা তরাইনের প্রথম যুদ্ধ সবাই জানো কবে? 1191 সালে। কার মধ্যে? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, সবাই জানো পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি কার মধ্যে হচ্ছে? তাহলে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি। এবং প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, ঘুরি হেরে যায়, এবং দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কী হবে? হেরে যাচ্ছে এবং ঘুরি জিতে যায়, ঠিক আছে? এবার এসব অনেক ব্যাপার রয়েছে। তারপর এই যুদ্ধে যখন এই তরাইনের যুদ্ধে সাহায্য করেছিল জয়চাঁদের মেয়ে ছিল সংঘমিত্রা, তাকে পৃথ্বীরাজ চৌহান তার স্বয়ম্বর থেকে উঠিয়ে নিয়ে আসে। এবং তারপরে এই জয়চাঁদ কাকে সাহায্য করে? মোহাম্মদ ঘুরিকে। আবার এই মোহাম্মদ ঘুরি 1194 সালে, মানে 2 বছর পরে চাঁদোয়ারের যুদ্ধে কাকে হারিয়ে দেয়? জয়চাঁদকে হারিয়ে দেয়। তো এইসব আমরা পড়বো ইতিহাসে, বাট এখন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে বলছি। পানিপথের প্রথম যুদ্ধ তোমরা জানো 1526 সালে কার মধ্যে হয় জানো? ইব্রাহিম লোদি এবং কার মধ্যে? বাবরের মধ্যে হচ্ছে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ জানো তোমরা? হিমুর সঙ্গে হচ্ছে, তাই না? বৈরাম খাইমের কত? 1556 খ্রিস্টাব্দে। এবং থার্ড পানিপথের যুদ্ধ কবে হচ্ছে? 1761 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ তোমরা জানো হুমায়ুনের সঙ্গে হয়, শেরশাহর। কত সালে হয়? 1540 সালে। প্রথম শিখ গুরু তোমরা জানো গুরু নানক কবে জন্ম হয় তার? 1469 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার শেষ বা দশম গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। শ্রীরঙ্গের পত্তনী সন্ধি তোমরা জানো টিপু সুলতানের সঙ্গে হয়, তাই না? এবং টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয় কবে? 1792 সালে। এবং 1799 সালে যে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, সেখানে কে মারা যায়? টিপু সুলতান মারা যায়, তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে পলাশির যুদ্ধ, যেটা রয়েছে কবে হয়? ইংরেজদের হয় লর্ড ক্লাব এবং ভারতবর্ষে সিরাজউদ্দৌলার সঙ্গে হয়, জানো? এবং তোমরা সবাই জানো মির্জাফর এখানে বিট্রে করে, উই অল নো দ্যাট। এবং পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যায় এবং বাংলা ইংরেজদের আন্ডারে চলে আসে। বক্সারের যুদ্ধ কবে হয় সবাই জানো? 1764 সালে, ঠিক আছে? এশিয়াটিক সোসাইটি কী প্রতিষ্ঠা করে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছে উইলিয়াম জোন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে বাংলার গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম তিনি হচ্ছে, দেখো এটা বাংলার গভর্নর যদি বলে লর্ড ক্লাইভ, যদি বলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম কে ছিলেন সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। যদি বলে চিরস্থায়ী বন্দোবস্তকে প্রতিষ্ঠা করে
1991 সালে লর্ড কর্নওয়ালিস, তিনি ফাদার অফ সিভিল সার্ভিস। তো প্রশ্ন আসতে পারে সিভিল সার্ভিসের পিতা কাকে বলে? কর্নওয়ালিসকে বলা হয়। আচ্ছা, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। তারপর প্রশ্ন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম, এটা হচ্ছে 1935 সালে হচ্ছে উইলিয়াম বেন্টিং। অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি কে প্রতিষ্ঠা করেন? ওয়ালেসলি। প্রথম কে গ্রহণ করেন এটা? নিজাম, হায়দ্রাবাদের নিজাম এটা প্রথম গ্রহণ করেন। সত্যবিলোম নীতি প্রথম, সত্যবিলোম নথি প্রথম কে গ্রহণ করেন? সাঁতরা গ্রহণ করে। এবং এই নথি এই নদী রয়েছে, এই যে ইয়েটা রয়েছে যে সত্যবিলোম নীতি যে রয়েছে এটা কোথায়? সাঁতরা, সাঁতরা এটা করে প্রথম গ্রহণ করে। এবং এটার প্রবর্তক সত্যবিলোম নথি তিনি কে? লর্ড ডালহৌসি। তিনি কিন্তু ভারতের রেল, যে ইন্ডিয়ান রেল, তার পিতা বলা হয়, তাই না? হি ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেল, লর্ড ডালহৌসি। 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হলো, তাই না? এবং স্বাধীনতার প্রথম যুদ্ধে এটাকে কী বলেন? বীর সাভারকার বলে, তাই না? এই সময় ঝাঁসি রানী থেকে শুরু করে বিহারের কদম সিং সবাই এখানে পার্টিসিপেট করে, তাই না? তো যাই হোক, এটা আমরা পরে পড়বো ডিটেলসে। 1858 মানে 1858 সালে ভারতবর্ষে ক্রাউন রুল শুরু হয়। তার আগে এই 1858 আগে ভারতবর্ষে ছিল কোম্পানি শাসন। 1858 সালে ভারতবর্ষে ইংরেজ যে রাজ পরিবার তাদের শাসন শুরু হলো। তারপর ইলবার্ট বিল কবে সালে আসে? 1883 সালে আসে। ঠিক আছে, এটা কি যে ভারতীয় কোনো যদি ল পড়ে যদি কেউ জাজ থাকে সেটা কিন্তু ইংরেজদের শাস্তি দিতে পারবে। তো তার জন্য এটা হোয়াইট মিউটিনি বলা হয় এখানকে। যারা সাদা চামড়া লোক ছিল তারা গিয়ে বিদ্রোহ করে যে ইন্ডিয়ানদের এত ক্ষমতা দেওয়া উচিত নয়। তো এটা হচ্ছে ইলবার্ট বিল কত সালে? 1883 সালে। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টেভিয়ান হিম। এবং 1907 সালে কি কংগ্রেসের অধিবেশন, মনে রাখবে কংগ্রেসের অনেকগুলো অধিবেশন হয়। 1907 সালে একটা অধিবেশন হয়, সেটা সুরাত অধিবেশন। সেখানে কংগ্রেস দুই ভাগে ভাগ করা যায়। কংগ্রেস কয় ভাগে ভাগ হয়ে যায়? কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়। কংগ্রেস দুভাগে ভাগ হয়ে যায়, তাই না? এটা হচ্ছে কি মডারেট, এটা হচ্ছে মডারেট পার্টি, আর এটা হচ্ছে চরমপন্থী এবং নরমপন্থী। বেসিক্যালি চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে বিভাজন কবে হলো? সেটা হচ্ছে সুরাট অধিবেশনে। আবার 1916 সালে লখনৌ অধিবেশনের মাধ্যমে চরমপন্থী এবং নরমপন্থী কী হলো? যোগ হয়ে গেলো। এনার পিছনে মেন একজন ছিলেন, সেটা হচ্ছে এনি বেসেন্ট, যথেষ্ট এই ব্যাপারে খেটেছিলেন এটার জন্য। তারপর নেক্সট হচ্ছে তোমরা জানো মহাত্মা গান্ধী 1924 সালে যে অধিবেশন হয় সেখানে প্রথমবার প্রেসিডেন্ট হন কংগ্রেসের, এবং প্রথমবার এবং লাস্টবার। 1929 সালে জওয়াহরলাল নেহরু হয়, এবং 1938 এবং 1939 সালে দুবার হন আমাদের খুবই প্রিয়, আমাদের ভালোবাসার মানুষ, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি ফর্ড ব্লক ওখান থেকে হরিপুর এবং ত্রিপুরা কংগ্রেস, হরিপুরা কংগ্রেসে 1938 সালে সভাপতিত্ব হলেন। ত্রিপুরাতে হচ্ছে ত্রিপুরা কংগ্রেসে 1939 সালে। তারপর তিনি সেটা ছেড়ে দিলেন। তারপর ওনার পরে রাজেন্দ্র প্রসাদ গ্রহণ করলো। তারপর তিনি একটা দল তৈরি করলেন, সেটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করলেন সবাই জানি? 1939। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বঙ্গভঙ্গ হলো। বঙ্গভঙ্গ কবে হলো? 1905 সালে হলো। কার সময় হলো সবাই জানো? কার্জন নামে একজন লোক ছিলেন, গাদা বলতে পারো। সেই গাদা নয়, প্রচণ্ড স্মার্ট এবং প্রচণ্ডভাবে। এবং লর্ড কার্জন কী করলেন? সব থেকে মাস্টার স্ট্রোক হচ্ছে এখানে যে 1905 সালে বঙ্গভঙ্গ করলেন কার্জন। জানেন যে বঙ্গভঙ্গ আবার 1911 সালে ইউনাইট হলেও তিনি একটা বীজ বলে দেন, বিষের বীজ। সেটা হচ্ছে 1906 সালে মুসলিম লীগ। মুসলিম লীগ কিন্তু আমাদের ভারতকে ভাগ করেই ছাড়লো, সেটা কিন্তু কার্জনের মস্তিষ্কপুত। ঠিক আছে, তো যাই হোক কি, তো 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1911-তে বঙ্গভঙ্গ রদ হলো। তখনই যে ভারতের রাজধানী আগে কলকাতা ছিল, কলকাতা থেকে কোথায় নিয়ে যাওয়া হলো? দিল্লিতে নিয়ে যাওয়া হলো 1915 সালে। কেন দেখো, কলকাতা থেকে দিল্লিতে নেওয়া হলো অনেক কারণ আছে, কারণ দিল্লি মাঝখানে আছে। আবার যদি কখনও কলকাতাতে মানে বাংলার এদিকে যেহেতু মুসলিম সংখ্যা বেশি ছিল, যদি পুরো ভাগ করে দেওয়া হয় ভারতবর্ষকে, তাহলে কলকাতা যাতে এদিকে ওরা দিয়ে দিতে পারে বাংলাদেশের সঙ্গে, তো তার জন্য কিন্তু পূর্ব পাকিস্তান যেটা বলা হতো, অনেক কিছু ব্যাপার ছিল। ইংরেজরা জানোই তোমরা কতটা ধূর্ত ছিল ওটা, তাই না? তার জন্য কিছু লোক পুরো ভারতবর্ষকে শাসন করে গিয়েছে ওরা। 1915 সালে 9 জানুয়ারি আমাদের গান্ধীজি ভারতবর্ষে আসেন সাউথ আফ্রিকা থেকে। সেদিনই হচ্ছে ন্যাশনাল, তোমরা জানো, অনাবাসী ভারতীয় দিবস, নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে পালন করা হয়। 1917 সালে চম্পারণে সত্যাগ্রহ যেটা হয় সেটা মনে রাখবে মাথায়, 1917 সালে হয়। এবং 1922 সালে সারাবন্দি আন্দোলন কে করেন? বল্লভভাই প্যাটেল। এবং 1928 সালে বরদলি আন্দোলন, সেটাও কিন্তু বল্লভভাই প্যাটেল। পরীক্ষা প্রচুর আসছে। রাওলাট আইন কবে প্রতিষ্ঠিত হয়? রাওলাট আইন প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে। রাওলাট আইন কবে আসে? 1919 সালে আসে। রাওলাট আইন কাকে বলা হয়? ইংরেজরা যাকে ইচ্ছে গ্রেপ্তার করতে পারবে, তার জন্য যথেষ্ট পরিমাণ কারণও না থাকে তবু তারা গ্রেপ্তার করতে পারবে। এবং তার জন্য তারা গ্রেপ্তার করে সত্যপাল মল্লিক এবং সৈফুদ্দিন কিচলুকে, তাই না? এবং তার বিরুদ্ধে লোকজন জড়ো হয় কোথায়? জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে। সেই সময় জেনারেল ও ডায়ার যেটা রয়েছে কত তারিখে? 13 এপ্রিল 1999 সালে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। এবং এটার যে জেনারেল ছিলেন সেটা হচ্ছে জেনারেল ও ডায়ার, তাই না? জেনারেল ও ডায়ার। এবং এনাকেই জেনারেল ও ডায়ার।
তো এনাকেই পরে কিন্তু 1940 সালে সর্দার উধম সিং গিয়ে গুলি করে মারেন, ঠিক আছে। ইনি যে জেনারেল ছিলেন তাকে নয়, ইনার যে যার অর্ডারে তিনি, ওনার নামও ডায়ার ছিল, মাইকেল ও ডায়ার ওর নাম। তো তাকে গিয়ে কে মারে? সর্দার উধম সিং। কবে? 1940 সালে। তো 1920 সালে অসহযোগ আন্দোলন হলো, 1919 সালে খিলাফত আন্দোলন হলো, 1922 সালে চোরি ঘটনা ঘটলো। খিলাফত আন্দোলনে কি বিদ্রোহ হচ্ছিল জানো, সেটাই অসহযোগ আন্দোলনে পরিণত হয়। খিলাফত আন্দোলন কি খলিফাকে গ্রেপ্তার করে তুরস্কেতে এবং ভারতীয় মুসলিমরা খেপে যান। তারপর খিলাফত আন্দোলনের নেতা আমাদের গান্ধীজি হয়। তো গান্ধীজি সেই খিলাফত আন্দোলনকে এক্সটেন্ড করে অসহযোগ আন্দোলনে নিয়ে যান। অসহযোগ আন্দোলন খুবই ভালো চলছিল, বাট সেই সময় চুরি ঘটনা হয়, সেখানে পুলিশকে পুড়িয়ে মারা হয় উত্তপ্ত জনগণ। তো গান্ধীজি মর্মাহত হয়ে অসহযোগ আন্দোলন ত্যাগ করেন। তো তার জন্য অনেকে তার বিরোধিতাও করেছিলেন তৎকালীন সময়ে যারা ভারত প্রেমী ছিলেন। দেখো, সব জিনিসের গান্ধীজি প্রচণ্ড অহিংসাবাদী ছিলেন, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। 1927 সালে সাইমন কমিশন যে ছিল সেটা প্রতিষ্ঠিত ভারতবর্ষে আসে। তারপর সাইমন গো ব্যাগের নারে লাগা হয়, সবাই জানো। তারপর তো আইন অমান্য আন্দোলন 1930 জানুয়ারি, তোমরা সবাই জানো যে আর কি। তারপর হচ্ছে মলে-মিন্টো অ্যাক্ট কবে জানো? 1909, আগেও বলেছি আমি। 1919 সালে মন্টেগো-চেমসফোর্ড অ্যাক্ট। আইন অমান্য আন্দোলন 1930 সালে। প্রথম গোল টেবিল বইটা কবে? 1930 সালে। দ্বিতীয় গোল টেবিল বইটা 1931 সালে। তৃতীয় গোল টেবিল বইটা 1932। এখানে বি আর আম্বেদকর এবং সপ্রু ছিলেন তৃতীয়টাতে। দ্বিতীয়তে মহাত্মা গান্ধী এবং মদনমোহন মালব্য এবং সরোজিনী নাইডু ছিলেন, ঠিক আছে। পুনা চুক্তি কার মধ্যে? গান্ধী এবং আম্বেদকরের মধ্যে। কবে হয়? 1932 সালে। দিস ইজ ভেরি, কবে হয় পুনা চুক্তি? সেটা হচ্ছে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে 1932 সালে। 1936 সালে কিষাণ সভা প্রতিষ্ঠা করেন কে? স্বামী সহজানন্দ। তারপর হচ্ছে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, সবাই জানো, একটু আগে বললাম আমি। পাকিস্তান প্রস্তাব কবে আসে? 1940 সালে পাকিস্তান প্রস্তাব ভারতবর্ষে আসে এবং সেটা হোতা কে ছিলেন বা প্রস্তাব রাখেন কে? ফজলুল হক। 1942 সালে ক্রিপস মিশন ভারতবর্ষে আসে এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন তৈরি হয় এবং এনার একজন মহিয়সী নারী, যিনি এটা মাতঙ্গিনী হাজরা, তোমরা জানো, মাতঙ্গিনী হাজরা কিন্তু এই